সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রির সপ্তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে কেমিস্ট্রির 6টা ক্লাস শেষ করেছি। আমাদের 1 থেকে 5 নম্বর ক্লাস ছিল মূলত অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রির উপরে ক্লাস বা ফান্ডামেন্টাল কেমিস্ট্রিও বলতে পারেন। আমরা গত ক্লাস থেকে, ষষ্ঠ ক্লাস থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি দ্বিতীয় ক্লাস। তো বলতে গেলে আজকের ক্লাসটা মূলত আপনাদের গতদিনের ক্লাসটা যেখান থেকে শেষ হয়েছিল তারই কন্টিনিউশন। গত ক্লাসে আমরা, যদি আপনারা ভুলে না যান, আমরা টোটাল 3 ধরনের বিক্রিয়া, বেসিক্যালি গত ক্লাসে আমরা শেষ দিকে অ্যাডিশন রিয়াকশন, বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া যেমন ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, ফ্রি রেডিক্যাল সংযোজন, এই বিক্রিয়াগুলো পড়েছিলাম। আজকে মূলত আমরা তারপর থেকে আবার শুরু করব। আজকে যদি আমরা আমাদের ক্লাসের টপিকগুলো দেখি তাহলে দেখবেন আজকে মূলত আমাদের অ্যারোমেটিক এবং হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের সাবস্টিটিউশন রিয়াকশনগুলো পড়তে হবে। তো সাবস্টিটিউশন রিয়াকশনগুলো পড়তে চাই আমরা, এর পাশাপাশি অ্যালিফেটিকেরও যে কিছু সাবস্টিটিউশন রিয়াকশন আছে সেগুলো আমরা আজকে দেখব। এরপর আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের কিছু কমন অর্গানিক কম্পাউন্ডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন পড়তে হবে। এটা মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনটা মূলত হচ্ছে আমাদের কিছু মুখস্থ টাইপের জিনিস থাকবে, যেমন কিছু প্রভাবক থাকবে, কিছু প্রসেসের নাম থাকবে, ঠিক আছে। আর আমরা হচ্ছে একটা জেনারেল, আমরা 2 ধরনের প্রিপারেশন শিখবো। একটা হচ্ছে জেনারেল প্রিপারেশন, এটাকে আমরা কনভার্সনও বলতে পারি, যেটা আপনারা সচরাচর এইচএসসি লাইফে পড়ে এসেছেন, আর সাথে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। আর আমাদের লাস্টে একটা ছোট্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে ডিসপোজাল অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে বজ্র পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা কি করে প্রকৃতিতে নিরাপদে ডিসপোজ করতে পারি। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা ক্লাসে চলে যাই। আমরা দেখেন গত ক্লাসে কিন্তু আমরা এই স্লাইডটা দেখেছিলাম যে আমাদের মূলত জৈব যৌগের বিক্রিয়া ছিল 4 প্রকার। তো সংযোজনকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি, প্রতিস্থাপনকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সংযোজনের 3টা পার্ট আমাদের গতদিন কমপ্লিট হয়েছিল। আজকে আমরা প্রতিস্থাপনের এই 3টা পার্ট, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এবং ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন, এই 3টা আমরা মূলত আজকে শেষ করতে চাই। তাহলে চলে আসি সাবস্টিটিউশনের 3টা ভাগ, ঠিক আছে। এবার আসেন, আপনাদের মনে রাখার জন্য খুব সহজে একটা জিনিস বলি। পৃথিবীতে খুব কম অ্যালিফেটিক যৌগই আছে, ধরে নেন নাই, যে তারা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দিতে পারে। আসলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলতে গেলে কোনো অ্যালিফেটিক যৌগ দিতে পারে না বললেই চলে। এটা বলতে পারেন অ্যারোমেটিক যৌগের নিজস্ব সম্পত্তি। এখন আমরা যদি ভুলে না যাই, তাহলে আমরা একটু যদি মনে করি, আগের দিন আমরা দেখেছিলাম যে সকল অ্যালিফেটিক যৌগে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড ছিল, অর্থাৎ পাই বন্ড ছিল, যেমন অ্যালকিন, অ্যালকাইন, ডিহাইড, কিটোন, এরা দিয়েছিল অ্যাডিশন। কেউ ইলেকট্রোফিলিক অ্যাডিশন দিয়েছিল, কেউ নিউক্লিওফিলিক অ্যাডিশন দিয়েছিল, ফ্রি রেডিক্যাল অ্যাডিশনও আমরা একটা দেখেছিলাম। এখন আজকে আমরা একটু সহজে এইটা মনে রাখি, যেসব অ্যালিফেটিক কম্পাউন্ডে সিঙ্গেল বন্ড আছে, আপনাদের আগের দিন আমি বলেছিলাম, মনে আছে কিনা জানি না, COOH এর যখন কোনো রিয়াকশন হয় তখন কিন্তু শুধু ওইচটা পার্টিসিপেট করে। সো COOH এ ডাবল বন্ড থাকলেও এটাকে আমরা সিঙ্গেল বন্ডই ধরবো, এটাকে আমাদের ডাবল বন্ড ধরার দরকার নেই। তাহলে OH, হ্যালোজেন, COOH, অ্যামিন, দ্যাট মিনস বেসিক্যালি পাই বন্ড বাদে যেসব ফাংশনাল গ্রুপে, যেসব কার্যকরী মূলকে আমাদের সিঙ্গেল বন্ড ছিল, এইগুলো মূলত দিবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। সাবস্টিটিউশন বাংলায় এটাকে আমরা বলবো প্রতিস্থাপন। সরি, আমার এটা শুরুতেই বলা উচিত ছিল। তাহলে আমরা যদি সামারি করি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিবে অ্যারোমেটিক যৌগ বলতে গেলে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে একক বন্ধন বিশিষ্ট অ্যালিফেটিক যৌগগুলো বা যেসব অ্যালিফেটিক কার্যকরী মূলকে একক বন্ধন আছে, যেমন অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, অ্যাসিড অ্যান্ড অ্যামিন। আরও এরকম এর মধ্যে আরও 2-একটা চাইলে আমরা আনতে পারি, আমি জাস্ট মেইনগুলোর নামই বললাম। আর একটা জিনিস, সেটা হলো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের অনেক উদাহরণ পাবেন। আমি একটু অন্যভাবে যদি কথাটা বলি, অ্যালকেন পৃথিবীতে মাত্র একটা বিক্রিয়াই দিতে পারে, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। এর বাইরে অ্যালকেনের যদি আপনি আর কোনো বিক্রিয়া চান, তাহলে সেটা হচ্ছে সব জৈব যৌগের একটা কমন বিক্রিয়া আছে, ওইটাকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প পাওয়া যায়, অ্যালকেন ওই বিক্রিয়া দিবে। কিন্তু অ্যালকেনের মূলত মেকানিজম বেস বিক্রিয়াই একটাই, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন বা ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন। এখন আমরা চলে আসি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। প্রথমে আমি আপনাদের বলেছি, দেখেন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এর অর্থটা হচ্ছে এটা অ্যারোমেটিক যৌগের নিজস্ব সম্পত্তি।
তাহলে অ্যারোমেটিক যৌগের সব থেকে কমন উদাহরণ হিসেবে আমি যদি বেনজিনকে নিয়ে আসি, তাহলে এই বিক্রিয়াটার মেকানিজমটা হচ্ছে এরকম। আপনি কোনো একটা ইলেকট্রোফাইলের ব্যবস্থা করেন। ইলেকট্রোফাইল চেনার সহজ উপায় হচ্ছে মাথায় প্লাস থাকবে। ওকে, তাহলে একটা ইলেকট্রোফাইল এসে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে যদি তার জায়গায় বসে, তখন আমরা এই রিয়াকশনটাকে বলছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে জানাই রাখি, কেমিস্ট্রিতে একটা সহজ সরল ভাষা মনে রাখবেন, সেটা হলো পজিটিভ আয়ন অলওয়েজ পজিটিভ আয়নকে সাবস্টিটিউট করে বা প্রতিস্থাপন করে, নেগেটিভ আয়ন অলওয়েজ নেগেটিভ আয়নকে প্রতিস্থাপন করে। পজিটিভ কখনো নেগেটিভকে প্রতিস্থাপন করতে পারে না, এটা পারার কথাও না। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মিন্স ইলেকট্রোফাইল মানে আমাদের ডেফিনেটলি মনে আছে ইলেকট্রোফাইল মানে যে নিজে পজিটিভ। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মিন্স একটা ইলেকট্রোফাইলকে সরায় আরেকটা ইলেকট্রোফাইল, মানে সহজ বাংলায় বললে একটা পজিটিভ আয়নকে সরায় আর একটা পজিটিভ আয়ন বসবে। এখন দেখেন অ্যারোমেটিকে সরানোর মতো পজিটিভ আয়ন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি হাইড্রোজেন। তাহলে এই বিক্রিয়াটা মূলত আমরা অ্যারোমেটিকে বেনজিন রিং থেকে আমরা একটা হাইড্রোজেন সরায় সেখানে একটা ইলেকট্রোফাইল বসাবো। বিষয়টা যত সহজ ভাবছেন এতটা সহজ কিন্তু না, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হইল অন্যান্য বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বেসিক্যালি মেকানিজম শিখলেই চলে, যে আমরা মোটামুটি একটা মেকানিজম শিখি। যেমন ধরেন আমরা আগের দিন ইলেকট্রোফিলিক অ্যাডিশন শিখছিলাম যে একটা পাই বন্ড ভেঙে দুইটা সিগমা বন্ড হবে, ওই যার সাথে বিক্রিয়া করতেছে তাকে ওই দুইটা সিগমা বন্ডের সাথে জুড়ে দিব, এরকম একটা বিষয় ছিল। কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এসে আপনারা ফার্স্ট একটা জিনিস মাথায় রাখবেন, বেনজিনের বা অ্যারোমেটিকের হাইড্রোজেনকে বা অ্যারোমেটিকের যে চক্র, এই চক্রের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে এরকম ইলেকট্রোফাইল খুব বেশি নাই। মূলত আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এই পাঁচটা। অর্থাৎ আমি যদি সহজ বাংলায় বলি, তাহলে পৃথিবীতে এই পাঁচটাই ইলেকট্রোফাইল আছে যারা বেনজিনের হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে পারে। এর বাইরে যে একেবারে নেই তা আমি বলছি না, এর বাইরেও দু একটা আছে, কিন্তু মূলত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বললে আমরা এই পাঁচটা বিক্রিয়াকেই বুঝি। প্রথমে চলে আসি, এক নম্বরে হচ্ছে এফসি অ্যালকাইলেশন। এফসির ফুল ফর্মটা মেবি আমরা সবাই জানি, এটাকে আমরা এফসি কে বলা হয় ফিডেল ক্রাফট। ওকে, তো আপনাদের আমি একটা সহজ জিনিস বলি, সেটা হলো সবসময় মনে রাখবেন এইখানে যে নামটা, এই নামটা মূলত আসছে আপনার ইলেকট্রোফাইল থেকে। আসেন আমরা মিলাই। বিষয়টা হলো এখানে যখন আমার অ্যালকাইল অর মিথাইল মূলক ইলেকট্রোফাইল, তখন বিক্রিয়ার নাম দেখেন অ্যালকাইলেশন। CH3CO+, এই মূলকটাকে আমরা অ্যাসাইল মূলক নামে চিনি, দ্যাটস ওয়াই এই বিক্রিয়ার নাম অ্যাসাইলেশন। এখানে যখন হ্যালোজেন, খেয়াল রাখবেন বিক্রিয়ার নাম হ্যালোজেনেশন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি একটু আগে বলছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে পজিটিভ আয়ন দ্বারা পজিটিভ আয়নকে রিপ্লেস করা। সো আপনি যখন হাইড্রোজেনকে সরাচ্ছেন, আমি নর্মালি জানি হ্যালোজেন একটা নেগেটিভ আয়ন, কিন্তু এখানে যে হ্যালোজেনটা ব্যবহার হচ্ছে বা এখানে যে হ্যালোজেনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে সে কিন্তু পজিটিভ। ওকে, নেগেটিভ হ্যালোজেন পজিটিভ হাইড্রোজেনকে কখনো সরাতে পারতো না। নাইট্রেশন, এক্ষেত্রে আমরা ব্যবহার করব নাইট্রোমূলক। ব্যতিক্রম হচ্ছে সালফোনেশন, এটা একটু খেয়াল রাখেন। সালফোনেশনটা ব্যতিক্রম এই কারণে, এর আগে আমরা যে চারটা ইলেকট্রোফাইল ব্যবহার করেছি সেখানে প্রত্যেকের মাথায় একটা প্লাস ছিল। সালফোনেশনটা দেখলে আপনার হঠাৎ করে মনে হতে পারে এখানে ক্যাটালিস্ট আর সালফার ট্রাইঅক্সাইড, ক্যাটালিস্ট আর ইলেকট্রোফাইল দুইটা মনে হয় বেশ একই, মানে মনে হবে যে ক্যাটালিস্টটাই মনে হয় আসলে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। আসলে তা না, মেকানিজম দেখলে আমরা তখন বুঝতে পারি যে এখানে একটু মানে ডিফারেন্স আছে। ক্যাটালিস্টের জায়গায় থাকে, ইলেকট্রোফাইলের জায়গায় থাকে। জাস্ট মাথায় রাখবেন সালফোনেশন ও ইলেকট্রোফাইলের মাথায় কোনো প্লাস নাই, এটা জাস্ট সিম্পল SO3। ওকে, আমাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রোফাইল দুই রকমের হয়, আইদার প্লাস হবে অথবা নিউট্রাল হবে, অর্থাৎ যার ইলেকট্রন গ্রহণ করার অ্যাবিলিটি আছে সেই ইলেকট্রোফাইল। SO3 সালফারের আউটার শেলে অনেকগুলো ফাঁকা ডি অরবিটাল আছে, সো সে ইজিলি ইলেকট্রন গ্রহণ করতে পারে, দ্যাটস ওয়াই তাকে ইলেকট্রোফাইল বলতে আমাদের কোনো সমস্যা নেই। এখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের সব থেকে গুরুত্বপূর্ণ দিক, এখানে প্রত্যেকটা বিক্রিয়ায় ক্যাটালিস্ট একটা বড় ভূমিকা পালন করে। আমরা এখনই দেখব যে ক্যাটালিস্ট ছাড়া আসলে এই বিক্রিয়াগুলো কখনোই করা সম্ভব হবে না। সো আপনাদের যেটা কাজ সেটা হলো যে রিয়াকশনের সাথে যে ক্যাটালিস্ট ইন্টিগ্রেটেড, আপনারা ওই রিয়াকশনটার সাথে ওই ক্যাটালিস্টকে অবশ্যই, আমাদের যেহেতু রিটার্ন পরীক্ষা না, আমি রিটার্ন পরীক্ষা হলে বলতাম যে আমাদের বিক্রিয়া লিখতে হতো, বিক্রিয়া লেখার মতো সিচুয়েশন হয়তো আমাদের নাই, কিন্তু আমাদের অন্তত কোন রিয়াকশনে কোন ক্যাটালিস্ট লাগবে এটা যেন আমাদের মাথায় থাকে। এইটা যেন ভুলে গেলে আমাদের কিন্তু বিক্রিয়া মেলানো খুব বড় একটা মুশকিল হয়ে যাবে। চলে আসি
আমরা এখন একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা একটু ডিটেলসে দেখব। সে আমরা প্রথম বিক্রিয়াটাই নিই, হ্যাঁ, আমরা এফসি অ্যালকাইলেশনটাকে আমরা বেস ধরি। এফসি অ্যালকাইলেশনে কি হয়? এফসি অ্যালকাইলেশনে যেটা হবে, আমি একটা বেনজিন নিলাম, এর সাথে আমি একটা অ্যালকাইল হ্যালাইডকে বিক্রিয়া করাবো। সে এটা আমি নিলাম CH3Cl। আপনার নিশ্চয়ই মাথায় আছে, আমি একটু আগেই বললাম যে এখানে আমাকে অবশ্যই ক্যাটালিস্টটা যেটা যেখানে থাকবে সেটা সেখানে ব্যবহার করতে হবে। বিক্রিয়াটা খুব সহজ। এই যে বক্সের ভিতরে আমি যে ইলেকট্রোফাইলটা লিখছি, এই ইলেকট্রোফাইলটা যে হাইড্রোজেনটাকে সরায় তার জায়গায় বসবে, এটাই মূলত আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখন এই বিক্রিয়াটাই আমরা একটু ভেঙে ভেঙে ধাপে ধাপে মেকানিজম ওয়াইজ বুঝে বুঝে দেখব। দেখেন, যে কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন টোটাল 3টা ধাপে ঘটে। প্রথম ধাপটার নাম হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রোফাইল। বাংলায় আমরা এটাকে বলতে পারি ইলেকট্রোফাইল সৃষ্টি। ওকে, বললাম ইলেকট্রোফাইল সৃষ্টি। এখানে কি ঘটে? প্রথমে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যদি এই CH3টা এই হাইড্রোজেনটাকে সরাতে চায়, তাহলে আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এখানে কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা সিগমা বন্ড আছে। অ্যাডিশন রিঅ্যাকশন আর সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে মূল পার্থক্যটা কোথায় জানেন? অ্যাডিশন রিঅ্যাকশনে মূলত পাই বন্ডটা রিঅ্যাক্ট করে, পাই বন্ড ভাঙা খুব সহজ, এই কারণে এখানে ক্যাটালিস্ট খুব কম লাগে, বা লাগলেও সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনসিগনিফিকেন্ট। কিন্তু যখনই আপনি দেখবেন আপনার একটা সিগমা বন্ড ভাঙার ক্ষেত্রে বিষয় চলে আসছে, এবং সেটা যদি বেনজিনের সিগমা বন্ড হয়, বেনজিনের সিগমা বন্ডগুলো কিন্তু আরও স্টেবল, ঠিক আছে? চাকরি যোগে সিগমা বন্ড অলওয়েজ আপনার মুক্ত সিকল যোগের ক্ষেত্রে থেকেও কম্পারেটিভলি বেশি স্টেবল হয়। তো আমাদের এখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের এই কার্বন আর ক্লোরিনের মধ্যে এই বন্ডটা ভাঙতে হবে। এই বন্ডটা ভাঙার জন্যই কিন্তু আমরা মূলত এখানে ক্যাটালিস্টটা এনেছি। খেয়াল করেন, আমরা আসলে ক্যাটালিস্ট হিসাবে এখানে মূলত একটা লুইস অ্যাসিড ব্যবহার করতে চাই। এটা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডই হতে হবে এমন কোনো কথা নেই, আমরা যে কোনো লুইস অ্যাসিড এখানে ইউজ করতে পারি। ওয়াই লুইস অ্যাসিড? আমরা আগের দিন দেখেছি বা এর আগের ক্লাসে, বিভিন্ন ক্লাসে আমাদের এই লুইস অ্যাসিড টার্মটা এসেছিল। লুইস অ্যাসিড মূলত যে কাজটা করে তার হচ্ছে ইলেকট্রন নিবে, তার হচ্ছে ইলেকট্রন নেয়ার প্রবণতা থাকে। এখন আপনি চিন্তা করেন, অ্যালুমিনিয়ামের আউটার শেলে ইলেকট্রন আছে 6টা, অক্টেট রুল বা অষ্টক নীতি আমরা সবাই জানি। তাহলে আমি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি, দেখেন যে অ্যালুমিনিয়াম ক্লোরিনটাকে টেনে বের করে নিয়ে আসলো, অ্যালুমিনিয়াম ক্লোরিনটাকে টেনে বের করে নিয়ে আসলো। কেন? এই ক্লোরিনটা যদি কার্বন থেকে আলাদা হয়ে যায়, তাহলে ক্লোরিনের এই লোন পেয়ার ইলেকট্রন দুইটা ব্যবহার করে অ্যালুমিনিয়াম একটা কোঅর্ডিনেট বা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। এখন দেখেন অ্যালুমিনিয়ামের অষ্টকটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের দুই পক্ষেরই লাভ। আমাদের উদ্দেশ্য ছিল ফ্রি র্যাডিক এই ইলেকট্রোফাইল ক্রিয়েট করা, ইলেকট্রোফাইল আমরা ক্রিয়েট করেছি, এটাই কিন্তু আমাদের সেই ইলেকট্রোফাইল, এবং মাঝখান দিয়ে অ্যালুমিনিয়াম তার কিন্তু অষ্টক পূর্ণ করে ফেলছে। ওকে, ফাইন। ইলেকট্রোফাইল ক্রিয়েট করার পরে এই ইলেকট্রোফাইলটা যে এখন বেনজিন রিংকে অ্যাটাক করে। বেনজিন রিংকে অ্যাটাক করার সময় এখানে একটা ঘটনা ঘটে, সেটা হলো, খেয়াল করেন, আমরা মেবি জানি যে বেনজিনের ভিতরে আমরা যে সার্কেলটা দিয়ে, সার্কেলটা মূলত ডিলোকালাইজড পাই ইলেকট্রন, সঞ্চালনশীল পাই ইলেকট্রনকে আইডেন্টিফাই করে, তো বা এটাকে আমরা রেজোন্যান্স হিসেবেও জানি। তো বেসিক্যালি এই প্লাসটা যে আপনার এই পাই ইলেকট্রনগুলোর সাথে কোনোভাবে কানেক্ট হবে, এই কানেকশনটা আমরা যেভাবে বুঝাই সেটা দেখেন। আমি ধরে নিচ্ছি এই যে আমি নতুন একটা বন্ড দেখালাম এই কার্বনের সাথে বেনজিনের, এই বন্ডটা মূলত আমি বোঝাতে চাচ্ছি এই কার্বনের সাথে এখানে যে পাই ইলেকট্রনগুলো আছে তার। সো আমার এখানে এই সার্কেল মিনস এখানে আমরা 6টা পাই ইলেকট্রন বুঝাই। এখন মনে করেন এই 6টা পাই ইলেকট্রনের মধ্যে 2টা পাই ইলেকট্রন অলরেডি যে কার্বনের সাথে বন্ড ফর্ম করছে। সো আমি এখন ধরে নিব আমার এখানে আর 6টা পাই ইলেকট্রন নাই। এটা বোঝানোর জন্য আমরা কি করি, আমরা এই সার্কেলটাকে আর ফিল আপ করি না, আমরা সার্কেলটা একটু খালি রেখে ছেড়ে দিই, আর এই প্লাসটা এই সার্কেলের ভিতরে নিয়ে আসি। এই যে জিনিসটা তৈরি হলো, এইটাকে আমরা নাম দিই সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, মূলত সেকেন্ড স্টেপটার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিগমা কমপ্লেক্স ক্রিয়েট করা। ঠিক আছে, সিগমা কমপ্লেক্স যেহেতু
এখানে আপনার একটা পজিটিভ আয়ন ক্রিয়েট হয়েছে, তাই আমরা এটাকে কার্বোক্যাটায়নও বলতে পারি। লাস্ট স্টেপটা খুব সহজ। ফার্স্ট 2 স্টেপে যারা তৈরি হয়েছিল আপনি লাস্ট স্টেপে খালি তাদের মধ্যে বিক্রিয়া করাবেন। তাহলে ফার্স্ট স্টেপে ছিল অ্যালুমিনিয়াম, আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি LCl4- একসাথে, হ্যাঁ। আর সেকেন্ড স্টেপে যেটা তৈরি হলো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখন এরা রিঅ্যাক্ট করে টলুইন হবে, HCl হবে, আর আমরা জানি যে কোনো ক্যাটালিস্ট রিঅ্যাকশন শেষে অলওয়েজ তার যে মানে শুরুতে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত আসে, এখানেও তাই এসেছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড রিঅ্যাকশন শেষে আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইডই হয়ে গেছে। তো এটা যদি আপনাদের রিটেন এক্সাম হতো তাহলে স্টেপগুলো আপনাদের ভেঙে দেখানো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। প্রিলি বা এমসিকিউ এক্সামে আসলে আমাদের মূলত এখানে যে কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে আপনাদের এই ছকটাই বেশি ভাইটাল, অর্থাৎ কোনটা কোন বিক্রিয়ার ইলেকট্রোফাইল, কোনটা কোন বিক্রিয়ার ক্যাটালিস্ট, এই দুইটাই আপনাদের কিন্তু মেইনলি মনে রাখতে হবে। প্লাস আপনারা একটা রিঅ্যাকশনের আমি মেকানিজম দেখালাম, বাদ বাকি সব রিঅ্যাকশনের মেকানিজম হুবহু সেম হবে, জাস্ট ইলেকট্রোফাইলটা ডিফারেন্ট হবে, আর কিন্তু কোনো চেঞ্জ নেই। জাস্ট আপনাদের আমি আরেকবার একটু মেকানিজমটা মনে করাই দিলাম। ইনকেস আমাদের যদি মেকানিজম রিলেটেড কোনো কোশ্চেন আসে, যেমন আমাকে কোশ্চেন করতে পারে যে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কয়টা স্টেপে ঘটে, স্পেসিফিক একটা স্টেপের নাম, যে প্রথম স্টেপটা আসলে কি ঘটে, বা আমার যদি রিঅ্যাকশনটা হয় নাইট্রেশন তাহলে প্রথম স্টেপে আমার কোন জিনিসটা ক্রিয়েট হবে, ইলেকট্রোফাইল, দ্যাট মিনস নাইট্রোমূলক ক্রিয়েট হবে, এই ধরনের কিছু কোশ্চেন ওরা হয়তো আমাকে দিতে পারে। এখন আমি এখান থেকে যদি আমরা একটা কোশ্চেন ট্রাই করা, মানে কোশ্চেন আমরা যদি একটা দেখি, তাহলে দেখেন আমাকে বলা হচ্ছে বেনজিনের নাইট্রেশনে ইলেকট্রোফাইলটা কে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা একটু আগে দেখছি যে নাইট্রেশনের ক্ষেত্রে আমার ইলেকট্রোফাইল ছিল নাইট্রোমূলক, নাইট্রোমূলককে N2+ এইভাবে লেখা হয়। ওকে, তাহলে এই পার্ট থেকে আমাদের সম্ভাব্য কোশ্চেন যেটা সেটা হলো আমাদের ইলেকট্রোফাইলের নাম আর ক্যাটালিস্টের নাম, এই জিনিসগুলোই জানতে চাওয়ার সম্ভাবনা বেশি। এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমি এর আগে যে রিঅ্যাকশনটা করেছিলাম সেই রিঅ্যাকশনটা মূলত আমি করছি বেনজিনের প্রেক্ষাপট থেকে। এখন সেম রিঅ্যাকশন আমি যদি বেনজিন ছাড়া অন্য কোনো অ্যারোমেটিক যৌগের প্রেক্ষাপটে করতে চাই তাহলে আমাকে দুইটা টার্ম জানতে হয়। একটার নাম হচ্ছে অর্থপ্যারা ডিরেক্টর, বাংলায় বলি অর্থপ্যারা নির্দেশক, আর একটাকে আমরা বলি মেটা নির্দেশক। এই দুইটা টার্ম আমাদের কি কাজে লাগে খেয়াল করেন। আমার এই মনে করেন বেনজিনের সাথে CH3 আছে, বেনজিনের মাথায় CH3 থাকলে কম্পাউন্ডটাকে আমরা টলুইন বলি, মেবি এই নাম আমরা সবাই জানি। আমরা যদি শুধু বেনজিনের নাইট্রেশন করতাম, খেয়াল করেন, আমরা যদি শুধু বেনজিনের নাইট্রেশন করতাম, এখানে আমার একটা H থাকতো, আমার এখানে এই NO2টা এসে Hটাকে প্রতিস্থাপন করে তার জায়গায় বসতো। ওকে, প্রবলেমটা হলো আমরা এখন যদি মনে করেন এটা বেনজিন না, এটা টলুইন CH3, টলুইন যদি হয় তাহলে এখন NO2টা কোথায় বসবে? এর আগে আমি যে কোনো একটা জায়গায় NO2 বসাইলে আমার কোনো প্রবলেম ছিল না। এখন টলুইনের ক্ষেত্রে আমি যদি নাইট্রেশন করি তাহলে এই নাইট্রোটা এটা এখানেও বসতে পারে, এই নাইট্রোটা এটা এখানেও বসতে পারে। এই পজিশনটাকে আমরা বলি অর্থ, এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে প্যারা। সেক্ষেত্রে আমাকে কি জানতে হলো? আমাকে জানতে হলো যে CH3 একটা অর্থপ্যারা ইন্ডিকেটর। তাহলে মূলত অর্থপ্যারা ডিরেক্টর আর মেটা ডিরেক্টরের কাজটা কি? ফার্স্টে আসেন, তাদের ডেফিনেশন বলতেছে যারা অর্থপ্যারা ডিরেক্টর তারা বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, সহজ হিসাব। আর যারা মেটা ডিরেক্টর তারা বেনজিনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করবে, অর্থাৎ একটা বেনজিনকে ইলেকট্রন দিবে আর একটা বেনজিনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিবে। আমার এটুক সংজ্ঞা মনে রাখলেই চলবে। আমার মূলত দরকার হচ্ছে কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে এইটা। আমার একটা সহজ হিসাব, আপনি আগে অর্থপ্যারা নির্দেশকের উদাহরণগুলো দেখেন, OH, OCH3, হ্যালোজেন, অ্যামিন, ফেনল আর OH। এই যে দেখেন আমি যে কয়টা OH 2 বার লেখা হয়ে গেছে, তাহলে আচ্ছা CH3 বাদ গেছে, তাহলে এটার পরিবর্তে
এটার পরিবর্তে আমরা তাহলে CH3 লিখি। তাহলে দেখেন আমার এখানে এই যে উদাহরণগুলো লিখছি এরা প্রত্যেকেই হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ বেনজিনের সাথে যখন আপনার CH3 OH এগুলো কানেক্টেড থাকবে তখন ইলেকট্রোফাইলটা আইদার অর্থ পজিশনে বসবে আর প্যারা পজিশনে বসবে। আমরা যদি ভুলে না যাই, জাস্ট এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন ধরি তাহলে এই 2 আর 6 অর্থাৎ ইমিডিয়েট পাশের এই দুইটা পজিশনকে আমরা বলি অর্থ, 3 আর 5 এই দুইটা পজিশনকে আমরা বলি মেটা, আর অপোজিটের যে পজিশন 4 নাম্বার এই পজিশনটাকে আমরা বলি প্যারা। নেক্সট দেখেন এটা হচ্ছে অর্থপ্যারার এক্সাম্পল। এবার যদি আমরা মেটার এক্সাম্পল দেখি তাহলে এখানে পাবো NO2, এখানে পাবো CHO, এখানে পাবো COOH, এখানে পাবো সায়ানাইড। একটা মনে রাখার সহজ টেকনিক বলি, সেটা হচ্ছে দেখেন যারা অর্থপ্যারা ইন্ডিকেটর এদের প্রত্যেকের মধ্যে একটা কমন জিনিস, সেটা হচ্ছে সিঙ্গেল বন্ড। একই রকম ভাবে যারা মেটা ডিরেক্টর তাদের প্রত্যেকের মধ্যে একটা কমন জিনিস, আইদার দেখেন কোনোটাতে ডাবল বন্ড আছে কোনোটাতে ট্রিপল বন্ড আছে। সো আমি যদি এইভাবে মনে রাখতে পারি যে একক বন্ধন থাকলে সে হবে অর্থপ্যারা নির্দেশক, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সে হবে মেটা নির্দেশক, তাহলে কিন্তু আমার কাজটা খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের মূলত মনে রাখা দরকার যে বেনজিন রিং এর সাথে যে এটা থাকবে, গ্রুপটা থাকবে, সে কি অর্থপ্যারা নাকি মেটা। চলে আসি আসলে এই অর্থপ্যারা মেটা এরা আসলে কাজটা কি করে। খেয়াল করেন এখানে OH এর যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা এই বেনজিন রিংকে কাইন্ড অফ দান করছে। দান করলে কি হচ্ছে খেয়াল করেন, এটা হচ্ছে আমার অর্থ পজিশন, এটা হচ্ছে আমার প্যারা পজিশন, এটা হচ্ছে আমার সেই অর্থ পজিশন। খেয়াল করেন অর্থ প্যারা অর্থ, অর্থাৎ অর্থ প্যারা অর্থ পজিশনগুলোতে আমরা দেখেন একটা নেগেটিভ আয়ন দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এখানে আমরা একটা ইলেকট্রন ডেনসিটি পাচ্ছি। যেখানে নেগেটিভ আয়ন সেখানে ডেফিনেটলি পজিটিভ আয়ন আসার চান্স সবচেয়ে বেশি। তাহলে ইলেকট্রোফাইল মূলত তো একটা পজিটিভ আয়নই। তাহলে আপনিই চিন্তা করেন একটা পজিটিভ আয়ন এসে যখন বসবে তখন কোথায় বসবে? স্বাভাবিকভাবে যেখানে নেগেটিভ আয়নের আধিক্য আছে বা যেখানে নেগেটিভ আয়ন বেশি পরিমাণে আছে সেখানেই পজিটিভ আয়ন বসতে চাইবে। সো OH আমরা বলতে পারি OH একটা অর্থপ্যারা নির্দেশক। তাহলে আমরা একটা রিয়াকশন দেখি, সে আমি OH এর সাথে নাইট্রেশন বা নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন করাবো। আপনারা মেবি জানেন যখনই আপনি নাইট্রেশন করবেন আপনার ক্যাটালিস্ট হিসাবে নিতে হবে গাঢ় H2SO4 বা কনসেন্ট্রেটেড H2SO4। যারা অর্থপ্যারা নির্দেশক তারা অলওয়েজ দুইটা করে প্রোডাক্ট দেয়, একটা হচ্ছে অর্থ প্রোডাক্ট আর একটা হচ্ছে প্যারা প্রোডাক্ট। অর্থাৎ NO2 একবার অর্থ পজিশনে বসবে আর একবার প্যারা পজিশনে বসবে। তাহলে এই হচ্ছে ফাইনালি একটা অর্থপ্যারা ডিরেক্টর যারা তারা ফাইনালি রিয়াকশনগুলো এভাবে দেয়। চাইলে রিয়াকশন আপনি আরো কন্টিনিউ করতে পারেন, মানে এই রিয়াকশন এটাকে যদি আপনি ফার্দার আবার নাইট্রেশন করেন তাহলে একবার নাইট্রেশন করতে করতে লাস্টে আমরা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল পাই, ওইটাকে আমরা পিক্রিক অ্যাসিড নামে চিনি। তো আমাদের যেহেতু রিয়াকশন লেখার বিষয়টা এতটা গুরুত্ব পাচ্ছে না, যেহেতু এক্সামটা MCQ বেসড, আমাদের হচ্ছে মূল থিমগুলো বা মূল যে জায়গাগুলোতে আমাদের MCQ কোশ্চেন আসার চান্স বেশি ওই জায়গাগুলোতে আমাদের ফোকাসটা একটু বেশি দিতে হবে। এবার চলে আসেন অর্থপ্যারার অপোজিট মেটা। NO2 একটা মেটা ডিরেক্টর। মেটা ডিরেক্টর হলে কি কাজটা করতেছে দেখেন, এটা একটা অর্থ পজিশন, এটা একটা প্যারা পজিশন, এটা একটা অর্থ পজিশন। সে জাস্ট আগের উল্টাটা কাজ করছে। উল্টা বলতে সে প্রথমত দেখেন বেনজিন রিং থেকে সে ইলেকট্রন টেনে নিচ্ছে, তার মানে সে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব কমাই দিচ্ছে, এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়, সে অর্থ প্যারা পজিশনগুলোতে প্লাস আয়ন ক্রিয়েট হয়েছে। এখন ইলেকট্রোফাইল স্বাভাবিকভাবে যেহেতু একটা পজিটিভ পজিটিভে বিকর্ষণ হয়, তাহলে বাধ্য হয়ে ইলেকট্রোফাইল এই পজিশন এবং এই পজিশন, এই তিনটা পজিশনে ইলেকট্রোফাইল বসতে পারবে না। তাহলে ইলেকট্রোফাইলের বসার জন্য স্পেস আছে কি, এই একটা আর এই একটা, এই পজিশনগুলোকে আমরা মেটা পজিশন নামে চিনি। তাহলে আমি যদি এখন দেখি, আমি যদি নাইট্রোবেনজিনকে পুনরায় নাইট্রেশন করি, তাহলে এবার আমার যে ঘটনাটা ঘটবে, এই NO2টা যে মেটা পজিশনে যুক্ত হবে, এই NO2টা যে এখন মেটা পজিশনে, আপনি এপাশেও দিতে পারেন এপাশেও দিতে পারেন, এটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। দেন
আরেকটা যে মেটা পজিশন খালি আছে এটাকে আরেকবার নাইট্রেশন করলে এখানেও আপনি একটা NO2 বসাইতে পারেন। তো যাই হোক, ওইটা আমার এখন মেইন উদ্দেশ্য না, আমার মূল কথা হলো তাহলে আমরা কোনটা অর্থপ্যারা কোনটা মেটা এইগুলো আমরা মনে হয় চিনতে পারছি। তাহলে এখান থেকে আমাদের যদি কোশ্চেন আসে যে আমাকে বলা হলো, এখন দেখেন একটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হলো আমাকে বলতেছে চারটা যৌগের মধ্যে কোন যৌগটা বেশি সক্রিয়, বেশি রিঅ্যাক্টিভ। এই কোশ্চেনটা আমরা কিভাবে অ্যান্সার করব? খেয়াল করেন, একটু আগে আমরা একটা কথা বলছি যে যারা অর্থপ্যারা ডিরেক্টর তারা বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বাড়ায়, মানে বেনজিনের সক্রিয়তা বাড়ায়, আর যারা মেটা তারা বেনজিনের সক্রিয়তা কমায়। তাহলে বেনজিন হচ্ছে আমার বেস, ঠিক আছে? বেনজিনকে আপনি মাঝে রাখেন, বেনজিনকে মাঝে রেখে এবার নাইট্রোবেনজিনের নাইট্রো হচ্ছে মেটা, তাহলে সে ডেফিনেটলি বেনজিনের সক্রিয়তা কমাবে। টলুইন মিন্স CH3 হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, তাহলে সে বেনজিনের সক্রিয়তা বাড়াবে। তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক নাই। ক্লোরোবেনজিনে একটু ভেজাল আছে, এই অপশনটা আমি আপনাদের এই কারণে দিচ্ছি যাতে ইনফরমেশনটা আমি আপনাদের দিতে পারি। ক্লোরোবেনজিন একটা ইন্টারেস্টিং জিনিস, ক্লোরোমূলকটা হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়তা কমায়। খেয়াল করবেন, ক্লোরো কিন্তু বেনজিন বলয়ের সক্রিয়তা কমায়, কিন্তু সে ব্যতিক্রম, সে অর্থপ্যারা নির্দেশক, সে বেনজিন বলয়ের সক্রিয়তা কমালেও আগত ইলেকট্রোফাইলকে আবার সে বসতে দেয় অর্থপ্যারাতে। ক্লোরোবেনজিন একটা ব্যতিক্রম। তাহলে ক্লোরোবেনজিন মূলত বেনজিনকে লেস রিঅ্যাক্টিভ করছে, কিন্তু অর্থপ্যারা নির্দেশক হিসাবে সে আবার কিন্তু ওইখানে সে আবার তার দায়িত্ব পালন করতেছে। সো ক্লোরোবেনজিনের বিষয়টা একটু মাথায় রাখবেন। তাহলে খেয়াল রাখেন যে এখানে মূলত টলুইনটা উত্তর হবে এই কারণে যে CH3 অর্থপ্যারা নির্দেশক, সে বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে, দ্যাট মিনস সে বেনজিনকে আরো সক্রিয় বানাচ্ছে। তাহলে আমি যদি এখানে একটা সক্রিয়তা সিরিয়াল করি, তাহলে সবার আগে আসবে টলুইন, তারপর বেনজিন, তারপর ক্লোরোবেনজিন, তারপর নাইট্রোবেনজিন। চাইলে আমি একটা অর্ডার ওয়াইজও সাজাতে পারি। এবার আসেন, আমাকে বলছে যে এদের মধ্যে নিচের কোনটা মেটা গ্রুপ। তাহলে আসেন, খুব সহজ, আমরা একটু খুঁজে বের করি ডাবল বন্ড কই আছে। ওই সিঙ্গেল বন্ড, অ্যামিন সিঙ্গেল বন্ড, OCH3 সিঙ্গেল বন্ড, একমাত্র ডাবল বন্ড হচ্ছে NO2। মেটা চেনা খুব সহজ, আপনি খালি খুঁজবেন ডাবল বন্ড আছে কিনা। ওকে, এখন আসেন, আমাদের আরেকটু কাজ আছে। কাজটা হলো এখন হেটারোসাইক্লিক কম্পাউন্ডের জন্য। হেটারোসাইক্লিক কম্পাউন্ড কারা? অ্যারোমেটিক কম্পাউন্ডেরই দুইটা ভাগ আছে। একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে যেখানে চক্রে শুধুমাত্র কার্বন থাকবে, সেটাকে আমরা পিওর অ্যারোমেটিক বলতেছি। আর যখন আমাদের চক্রে কার্বন ছাড়া অন্তত একটা ভিন্ন মৌল থাকে, সেটাকে আমরা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক, অ্যারোমেটিক যদি না হয় তাহলে শুধু হেটারোসাইক্লিক কম্পাউন্ড বলবো। তো হেটারোসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখি, একই মেকানিজম, কিন্তু এখানে একটা মজার জিনিস পাবেন। মজার জিনিসটা হচ্ছে আপনার এখানে দুইটা জিনিসের উপর বেস করে আপনাকে এখানে রিঅ্যাকশনটা মাথায় রাখতে হবে। বেনজিনের ক্ষেত্রে যেমন আমি অর্থপ্যারা মেটা দিয়েই সব বুঝছি, এখানে একটু বিষয় হলো, এখানে যে হেটারো অ্যাটমটা আছে, হেটারো অ্যাটম মানে আমি বুঝাইতে চাচ্ছি চক্রে কার্বন ছাড়া যে ভিন্ন পরমাণুটা আছে তার একটা ইনফ্লুয়েন্স থাকবে, ঠিক আছে? মানে এখানে হেটারো অ্যাটমটাই ডিসাইড করবে যে ইলেকট্রোফাইল বা যে আসবে সে কোথায় বসবে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। মানে এখানে হেটারো অ্যাটমের উপরেই কিন্তু আপনার চক্রের রিঅ্যাক্টিভিটি এবং চক্রের যে ইলেকট্রনের ডেনসিটি, এটা কিন্তু হেটারো অ্যাটমের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে আমরা একটা দেখি, যদি 5 সদস্য বিশিষ্ট যৌগ হয়, 5 সদস্য বিশিষ্ট যৌগের উদাহরণ হচ্ছে পাইরল, ফিউরান, থায়োফিন। এরা হচ্ছে টোটাল 5 কার্বন, বেসিক্যালি 4 কার্বন, বাট টোটাল রিং এর সদস্য হচ্ছে 5টা। তাহলে মনে রাখবেন এরা চক্রের ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। ওকে, যদি আমার টোটাল চক্রের সদস্য হয় 5, তাহলে তারা চক্রের ইলেকট্রন ঘনত্ব বাড়াবে। আর সেক্ষেত্রে আমার ইলেকট্রন ঘনত্ব বাড়লে একটু আগে যা শিখছি তাই হবে, যে ইলেকট্রোফাইলটা আসবে সেটা অর্থ বা প্যারা পজিশনে বসবে। আর যদি আমার চক্রের সদস্য সংখ্যা হয় 6, যেমন উদাহরণ হচ্ছে পিরিডিন, সেক্ষেত্রে সে চক্রকে আরো মানে কম সক্রিয় বা চক্রের কাছ থেকে ইলেকট্রন টেনে চক্রটাকে আরো দুর্বল করে দিবে। সেক্ষেত্রে যে ইলেকট্রোফাইলটা আসবে সেটা কিন্তু মেটাতে বসবে। আসেন আমরা একটা উদাহরণ দেখি। প্রথমে আসেন ফিউরান। ফিউরানটা দেখতে কেমন এটা আমরা আগে একটু দেখি। এটা মোটামুটি বলতে পারেন ফিউরানের চেহারা। এই হচ্ছে আমার ফিউরান। এটাকে যদি আমি এফসি অ্যাসাইলেশন করতে চাই, করেন, কোনো অসুবিধা নেই। এফসি অ্যাসাইলেশন বা নাইট্রেশন একটা করলেই হয়, সবই করা যায়, সব বিক্রিয়া মোটামুটি দেয়। কিন্তু মনে রাখবেন একটা
এই হেটারোসাইক্লিক কম্পাউন্ডগুলোর জন্য আমার টেম্পারেচার কিন্তু বেশি লাগে, এটাকে ভাঙতে গেলে অ্যারোমেটিকের তুলনায় তাপ বেশি দিতে হয়। এক্সাক্ট তাপ মনে না রাখলেও সমস্যা নেই, ওইটা ম্যান্ডেটরি না। তাহলে খেয়াল করেন, এ হচ্ছে ইলেকট্রন ডেনসিটি গ্রুপ, মানে হচ্ছে ইলেকট্রন মানে চক্রকে সক্রিয় করতেছে। তাহলে সেক্ষেত্রে এই ইলেকট্রোফাইলটা এটা বসবে অর্থ, এখানে প্যারা পজিশনটা ফাইন্ড আউট করা একটু কষ্ট, আপনি সিম্পলি অর্থ পজিশনে বসাই দেন। তাহলে এখানে ইলেকট্রোফাইলটা বসবে অর্থ পজিশনে, বিকজ এখানে রিং এ টোটাল এলিমেন্ট হচ্ছে 5টা। আরেকটা আছে পিরিডিন, পিরিডিনে টোটাল রিং এ এলিমেন্ট হচ্ছে 6টা। পিরিডিনে আপনি যখন সেম রিয়াকশনটা দিবেন, এই একই রিয়াকশন যখন আপনি পিরিডিনের জন্য দিবেন, তখন কিন্তু এই ইলেকট্রোফাইলটা যে বসবে মেটা অবস্থানে। এটাকে যদি আমি 1 ধরি তাহলে এটা 2 মিন্স অর্থ, এটাকে যদি আমি 1 ধরি তাহলে এটা 2 অর্থ 3 মেটা, অর্থ মেটার হিসাব ঠিক থাকবে, ওইটা নিয়ে আপনার নেই। তাহলে এই জায়গাটা আপনারা একটু হেটারোসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে এই জায়গাটা একটু মাথায় রাখবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো পিরিডিন মানে স্পাইরাল থায়োফিন, মানে যারা পাঁচ মানে যাদের চক্রে মোট টোটাল 5টা পরমাণু আছে, তারা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন খুব একটা দেয় না। কিন্তু যাদের চক্রে টোটাল 6টা পরমাণু আছে, যেমন পিরিডিন, পিরিডিন মোটামুটি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেওয়া মানে দেখেন, একটা নিউক্লিওফাইল এসে এখানে যুক্ত হবে, বা এই যে একটা নিউক্লিওফাইল এসে এখানে বসছে, ঠিক আছে? যদি বসে তাহলে আমরা এই রিয়াকশনটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলতে পারি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে এক কথায় মনে রাখবে, নিউক্লিওফাইল মানে নেগেটিভ, একটা নেগেটিভ আর একটা নেগেটিভকে সরায় তার জায়গায় বসবে, এটাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখানে নেগেটিভ কাকে সরাচ্ছে এটা যদি বলি, এখানে আসলে নেগেটিভ সরানোর মতো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার। তাহলে পিরিডিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে যে ঘটনাটা মূলত ঘটে, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কোনো একটা নিউক্লিওফাইল দ্বারা সাবস্টিটিউট হয় বা প্রতিস্থাপন হয়, এইটাই মূলত পিরিডিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আপনারা জাস্ট মূল থিমগুলো মনে রাখেন। আপনাদের পরীক্ষায় রিয়াকশন যেহেতু লিখতে হচ্ছে না, আপনার রিয়াকশন মনে রাখা খুব একটা জরুরি না, জাস্ট মেকানিজমটা কি হয় বা কোন প্রসেসে রিয়াকশনটা হচ্ছে, থিমটা আপনারা মাথায় রাখলে আমার মনে হয় যথেষ্ট। এবার চলে আসি আমরা মূল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ অ্যালিফ্যাটিকের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। অ্যালিফ্যাটিকের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে এগুলো আমি আপনাদের আগেই বলছি যে কারা কারা দিবে। আচ্ছা, এখানে আমাদের সায়ানাইডের কথাটা মনে ছিল না। সায়ানাইডও যদিও এখানে ট্রিপল বন্ড আছে, বাট সায়ানাইডেরও মেইন রিয়াকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যদিও সায়ানাইড কিছু অ্যাডিশন রিয়াকশনও দেয়। মূলত হচ্ছে আপনার এই তিনটা, আর এর সাথে আমি অ্যাসিডকে অ্যাড করতে পারি। অ্যাসিডের বিষয়টা মাথায় রাখবেন যে অ্যালকোহল যে রিয়াকশন দেয়, অ্যাসিডের রিয়াকশন প্রায় সেম, যেহেতু দুইটারই মূলত কার্যকরী মূলক আসলে ওইচ। এখন এখানে একটা বিষয় আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে আমরা টোটাল 2টা ভাগে ভাগ করতে পারি, একটাকে বলে SN1, একটাকে বলে SN2। SN1 এর এই 1টা মিন্স হচ্ছে 1 মলিকুলার, এটাকে বাংলায় আমরা বলি প্রথম ক্রম। আপনাদের অর্ডার অফ রিঅ্যাকশন পড়ানো হয়েছিল একটা লেকচারে, সেই অর্ডার লেকচার 3 খুব সম্ভবত। আর এখানে যে 2, এই 2টা বোঝানো হচ্ছে দ্বিতীয় ক্রম। তাহলে SN1 এর এই 1টা হচ্ছে ফার্স্ট অর্ডার, SN2 এর 2টা হচ্ছে সেকেন্ড অর্ডার। এখন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার হলে কি হবে সেটা যদি আমরা একটু দেখি, দেখেন প্রথমে আমি বলছি SN1 এর এই 1টা হচ্ছে ফার্স্ট অর্ডার, তাহলে SN1 হচ্ছে প্রথম ক্রম আর SN2 হচ্ছে দ্বিতীয় ক্রম। এখানে আরো কিছু মেজর পার্থক্য আছে, যেমন SN1টা 2 ধাপে হবে, SN2টা 1 ধাপে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সব থেকে জরুরি যেটা, আপনি বুঝবেন কি করে যে কোনটা SN1 কোনটা SN2, এটা আমি আপনাদের সহজ বাংলায় বুঝাই। সে আমি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে কাজ করছি। SN1 বা SN2 রিয়াকশন সব থেকে পৃথিবীর সহজ বিক্রিয়া, কারণ এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, একটা নেগেটিভ আয়ন এসে একটা নেগেটিভ আয়নকে সরায় তার জায়গায় বসবে, এটাই হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে খেয়াল করেন, আমি ক্লোরিনকে যদি একটা ওইচ দিয়ে প্রতিস্থাপন করি, এখন আমার কাছে কোশ্চেন আসতে পারে এই রিয়াকশনটাকে কি আমি SN1 বলবো নাকি SN2 বলবো। তাহলে খেয়াল করি আমরা এখানে এই কার্বনটা কত ডিগ্রি, যেহেতু কার্বনটা 1 ডিগ্রি, তাহলে যত বেশি ডিগ্রি হবে, খেয়াল রাখবেন যত বেশি ডিগ্রি হবে তত SN1 হওয়ার প্রবাবিলিটি বেশি, আর ডিগ্রি যত কম তত SN2 হওয়ার প্রবাবিলিটি বেশি। তাহলে ডেফিনেটলি 1 ডিগ্রি হিসাবে এটাকে আমার SN2 বলতে হবে, এটাকে আমি SN1 বলতে পারবো না। তাহলে SN1 এ যদি আমরা একটা রিয়াকশন দেখি, তাহলে আসেন আমরা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে আসি।
সেম, ও খেয়াল রাখেন এখানে কিন্তু অ্যাকুয়াস কেওএইচ দিতে হবে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে এসে এই হ্যালোজেনটাকে যদি আমরা এখানে সরাই তাহলে এই হ্যালোজেনটাকে ওইচ দিয়ে সরাইলাম। এখন যেহেতু এটা 3 ডিগ্রি, সো আমি এটাকে SN1 বলতে পারি। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার এই রিয়াকশনটা যদি একটা পোলার সলভেন্টে করা হয় তাহলে সেই রিয়াকশনটা SN1 হওয়ার প্রবাবিলিটি বেশি, আর রিয়াকশনটাকে যদি আপনি নন পোলার সলভেন্টে করেন তাহলে SN2 বেশি প্রাধান্য পাবে। চলে আসা যাক লাস্ট আমাদের রিয়াকশন। এটা হলো আমাদের মূল যে বেসিক রিয়াকশনগুলো ছিল এটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। আপনাদের ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে অ্যালকেন পৃথিবীতে একটা মাত্র বিক্রিয়াই দিতে পারে, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। তো অ্যালকেনের ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের এই রিয়াকশন আমরা খুব ছোটবেলা থেকে পড়ে আসছি, যেমন সে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। এই রিয়াকশনটা সানলাইটের প্রেজেন্সে হয়, এখানে এক একটা করে হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হতে থাকে। এই রিয়াকশনটা কিন্তু চলমান থাকবে, অর্থাৎ এরপরে এইচ আবার একটা সিএল দ্বারা সরবে, এইভাবে সরতে সরতে ফাইনালি আমরা এখানে লাস্ট প্রোডাক্ট হিসেবে CCl4 পাই। তো জাস্ট আপনার ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনে একটা জিনিস মনে রাখার মতো আছে। সেই জিনিসটা কি, আমি মনে করেন একটু বড় সড়ো সাইজের একটা অ্যালকেন নিতে চাই। হ্যাঁ, আমি একটা বড় সড়ো সাইজের অ্যালকেন মানে প্রোপেন নিলাম। প্রোপেন নিয়ে আমি এটাকে ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করালাম। আমাদের এখানে মূল পারপাসটা হচ্ছে এখানে ক্লোরিন অনেক মানে যে কোনো মানে এখানে অনেকগুলো প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে। ক্লোরিন মূলত কোন হাইড্রোজেনটাকে আগে সরাবে বা কোন প্রোডাক্টটা আমার মেজর প্রোডাক্ট হবে, এইটা জাস্ট আমাদের একটু বোঝার জায়গা আছে। তো আমি সহজ বাংলায় যদি বলি, মনে রাখবেন ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে যত বেশি ডিগ্রি মানে কার্বনের ডিগ্রি যত বেশি হবে সেই ফ্রি রেডিক্যালটা তত বেশি স্টেবল হবে। অর্থাৎ ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি অর্ডার হচ্ছে 3, 2, 1, 0। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে এইটা। সো আমার এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটা 2 ডিগ্রি, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে বেশি ডিগ্রির কার্বন থেকে হাইড্রোজেনটাকে সরানো। তাহলে যেহেতু এই কার্বনটা 2 ডিগ্রি, এই প্রোডাক্ট হবে স্টেবল, এইটা হবে আমার মেজর প্রোডাক্ট। এখানে যদি কোনো 3 ডিগ্রি কার্বন থাকতো তাহলে 3 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনটাকে আমি আগে সরাইতাম, ওইটা হয়তো আমার মেজর প্রোডাক্ট। এখানে আমার মনে রাখার মতো একটা জিনিসই আছে। এবার আসেন আমি আপনাদের খুব মজার একটা জিনিস দিচ্ছি, সেটা হলো এই যে আমরা আগের ক্লাস এবং আজকের ক্লাস মিলে আমরা যে রিয়াকশনগুলো পড়লাম, ঠিক আছে, এই রিয়াকশনগুলোকে আমি একটা ছকের মধ্যে বা আমি একটা লেয়ারের মধ্যে নিয়ে আসতে চেয়েছি। ঠিক আছে, এই একটা লেয়ারের মধ্যে আমার যে মেজর যে কনভার্সনগুলো হয় বা মেজর যে চেঞ্জগুলো হয়, এই চেঞ্জগুলোকে আমি আপনাদের চোখের সামনে রাখতেছি। আপনারা জাস্ট যখন কোনো কোশ্চেন সলভ করবেন, আপনারা মূলত এই চার্টটা সামনে নিয়ে কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভ করতে করতে অটোমেটিক্যালি আপনাদের এই চার্টটা মুখস্থ হয়ে যাবে। চার্টটা বেসিক্যালি মুখস্থ করার কিছু না, এই চার্টটা আপনাদের দেওয়া হচ্ছে আপনারা যাতে কোশ্চেন সলভ করার জন্য আপনাকে বারবার বইয়ের পৃষ্ঠা উল্টাতে না হয়। অনেক জৈব যৌগের বিক্রিয়া আমাদের মনে থাকে না, মনে না থাকাই স্বাভাবিক। আরেকটা জিনিস, আমরা অনেক সময় জৈব যৌগের রিঅ্যাকশন লিঙ্ক করতে পারি না, যে অ্যালকেন বানাবো তাহলে কোথার থেকে বানাবো। এইটার জন্য আপনাদের মূলত একটা চার্টটা দেওয়া। আমি আপনাদের চার্টটার ইউজটা দেখাই। আমাকে একটা কোশ্চেন করা হলো, সেটা হলো ইথানল ইথিন থেকে কিভাবে তৈরি করা যাবে। ওকে, এটা হচ্ছে আপনার কোশ্চেন। তাহলে আমরা এখানে একটু ইথিনটা খুঁজি। এই দেখেন ইথিন, এখানে ইথিনের অনেকগুলো প্রিপারেশন আছে। কিরকম প্রিপারেশন দেখেন, আমি ইথিনের সাথে যদি হ্যালোজেন যোগ করি তাহলে আমি অ্যালকাইল হ্যালাইড পাবো। এই রিয়াকশনটাকে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা বলি। দেন এইটার সাথে আমি যদি অ্যালকোহলীয় কেউস যোগ করি তাহলে আমি আবার অ্যালকাইন পাচ্ছি। আবার ইথিনের সাথে আমি যদি হাইড্রোজেন যোগ করি তাহলে আমি অ্যালকেন পাচ্ছি। ওকে, এখন আসেন, আমি এই ইথিনের সাথে যদি আমি পানি যোগ করি ইন দ্য প্রেজেন্স অফ H2SO4 তাহলে আমি পাবো ইথানল বা অ্যালকোহল। উল্টাভাবে আমি যদি অ্যালকোহল থেকে পানি অপসারণ করতাম তাহলে আমি পেতাম ইথিন। তাহলে এই যে লিঙ্কগুলো আপনাকে এই চার্টটা বুঝতে হেল্প করবে। আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যখন আপনার কোশ্চেনটা হচ্ছে এমসিকিউ, তখন আপনি খুব সহজে
এই অপশনগুলো অ্যানালাইসিস করে, এটাকে আমরা বলি অপশন চেকিং, অপশনগুলো চেক করেও কিন্তু আপনি উত্তর বের করতে পারেন। সে আমার আছে ইথিন, ইথিনের সংকেত কি C2H4, আমার বানাইতে হবে ইথানল, ইথানলের সংকেত কি C2H5OH, আপনি গ্যাপটা খোঁজেন, এখানে 2টা কার্বন, এখানে 2টা কার্বন, এখানে 4টা হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, 5 আর 1 6, তাহলে আমার হাইড্রোজেন 2টা লাগবে, এখানে কোনো ও নেই, এখানে একটা ও আছে, আমার একটা ও লাগবে। দেখেন তো এভাবে করা যায় না? তার মানে আমি যদি বলি ইথিনের সাথে পানি যোগ করলে ইথানল হয়, এটা তো অটোমেটিক্যালি 2টা সংকেত থেকে বেরোয় গেল। তাহলে এখন আসেন, পানি যোগ মিন্স হাইড্রেশন, তাহলে হাইড্রেশন কয়টা আছে? একটাই মাত্র হাইড্রেশন আছে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে এখানে প্রভাবক হিসাবে একটা অ্যাসিড সচরাচর H2SO4 ব্যবহার করা হয়। তাহলে আমার উত্তর হচ্ছে এইটা। নেক্সট, এবার আসেন অ্যামাইড থেকে অ্যামিন, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা অন্য একটা নাম আছে, এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে স্টেপ ডাউন রিয়াকশন। অরিজিনালি বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশনে এই যে দেখেন অ্যারোটা, হফম্যান ডিগ্রেডেশনে ব্যবহার করা হয় হচ্ছে ব্রোমিন আর যে কোনো একটা তীব্র ক্ষার, এটা NaOH বা KOH হইতে পারে। এই রিয়াকশানে এই যে সিওটা, এই সিওটা গায়েব হয়ে যায়। দেখেন এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে সিওটা নাই, এই সিওটা গায়েব করা হলে যেটা হচ্ছে আপনার সিও গায়েব হওয়া মানে একটা কার্বন কমে যাচ্ছে, কার্বন কমে যাচ্ছে বিধায় এই রিয়াকশনটাকে আমরা বলি স্টেপ ডাউন রিয়াকশন। যদি কখনো আমাদের কার্বন কমানোর প্রয়োজন হয় তাহলে আমরা এই রিয়াকশনটার হেল্প নিই। তাহলে এখন দেখা যাক আমাদের এই হফম্যান ডিগ্রেডেশন আছে কিনা। শুরুতে আমার হফম্যানের কথা বলা আছে, তাহলে আমি যখন অ্যামাইড থেকে অ্যামিন বানাবো তাহলে আমাকে হফম্যান করতে হবে। তাহলে মূলত আপনারা যখন এই ধরনের রিয়াকশন বেসড এমসিকিউ গুলো সলভ করবেন বা প্রবলেমগুলো সলভ করবেন তখন আপনাদের এই চার্টটা হেল্প করবে, কারণ এখানে মূলত আমাদের বেসিক যত রিয়াকশন আছে সব রিয়াকশনগুলোকে আমরা এক ছাতার তলে নিয়ে আসছি। ঠিক আছে, মানে কিভাবে একটা ফাংশনাল গ্রুপকে কনভার্ট করতে 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 আরেকটা ফাংশনাল গ্রুপে নিতে পারি তার পুরো সামারিটা এখানে করা আছে। আশা করি এই চার্টটা আপনাদের হেল্পফুল হবে। সেম একটা চার্ট আমি আপনাদের অ্যারোমেটিকের জন্য দিয়েছি, আগেরটা ছিল অ্যালিফেটিকের জন্য, এটা হচ্ছে অ্যারোমেটিকের জন্য। অ্যারোমেটিকের ক্ষেত্রে আপনারা যখন এই চার্টটা নিজেরা পড়বেন তখন দুইটা জিনিস মাথায় রাখবেন। অ্যারোমেটিকে বেসিক্যালি আমাদের দুইটা সেন্টার পয়েন্ট আছে, একটা হচ্ছে বেনজিন, বেনজিন থেকে আমরা 5টা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিয়ে 5 রকমের যৌগ বানাইতে পারি, যেটা একটু আগে আমরা দেখছি। আরেকটা হচ্ছে অ্যারোমেটিকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেন্টার পয়েন্ট হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সংক্ষেপে আমরা এটাকে বলি BDC। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকেও কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ অ্যারোমেটিক কম্পাউন্ড এক ধাপে তৈরি করা সম্ভব। তো আপনারা যখন এই চার্টটা পড়বেন তখন আপনারা এই দুইটা থেকে আসলে আমি এক ধাপে কি কি বানাতে পারছি সেটার দিকে খেয়াল রাখবেন। বাকি প্রোডাক্টগুলো আপনারা বাকি লিঙ্কটা খুব ইজিলি খুঁজে পেয়ে যাবেন। আসেন মেইন কাজ করি, কোশ্চেন সলভ করি। খেয়াল করেন, বেনজালডিহাইড ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম টলুইন। তাহলে আমাদের দুইটা জিনিস খুঁজে বের করতে হবে, হোয়ার ইজ টলুইন, এটা মনে করেন টলুইন। যদি এখানে আর লেখা আছে আরটাকে আমি মনে মনে CH3 ধরি তাহলে তো এটা টলুইন হয়ে যাচ্ছে। টলুইন থেকে আমি যদি বেনজালডিহাইড বানাইতে চাই তাহলে দেখেন টলুইনের এখানে দুইটা জারণের কথা বলা আছে। একটা হচ্ছে তীব্র জারণ, যেটা KMNO4 দিয়ে করা হয়, এটা করলে সরাসরি এটা COOH বা অ্যাসিড হয়ে যায়। আর একটা হচ্ছে মৃদু জারণ, যেটা একটা স্পেশাল জারক ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 দিয়ে করা হয়। সেক্ষেত্রে একমাত্র এইটা দিয়ে আমি যদি বিক্রিয়া করাই তখন আর বেনজোইক অ্যাসিড হবে না, তখন হবে বেনজালডিহাইড। তাহলে বেনজালডিহাইড টলুইন থেকে বানাতে হলে আমাকে প্রথমত মৃদু জারণ করতে হবে, তাও একটা বিশেষ জারক দিয়ে CrO2Cl2। এই বিক্রিয়াটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া। তাহলে দেখেন আমার অপশনে জাস্ট ইটার্ড বিক্রিয়া কোনটা এটা খুঁজে বের করলেই হচ্ছে। সেকেন্ড কোশ্চেন, বেনজিন ক্যান বি অবটেইনড ইন দ্য ল্যাবরেটরি বাই, ওকে, তাহলে আমি কোন কোন বিক্রিয়া থেকে বেনজিন পাইতে পারি। প্রথমে আসেন বেনজয়েটসের সাথে সোডা লাইমের রিয়াকশন, এই দেখেন এটা করাই আছে, এই যে বেনজোইক অ্যাসিড, এটার সাথে আমি যখন NaOH বিক্রিয়া করাবো তখন এটা হয়ে যাবে বেনজয়েট। এই NaOH আর CaO এইটাকে একসাথে আমরা সোডা লাইম বলি। তাহলে বেনজোইক অ্যাসিডের সাথে সোডা লাইমের বিক্রিয়া আমি বেনজিন পাইতে পারি। এই বিক্রিয়াটার নামও আছে ডিকার্বক্সিলেশন। আচ্ছা, প্রথমটাই উত্তর হয়ে গেল, তারপর আমরা একটু পরের বিক্রিয়াগুলো দেখি। এরপরে বলছে ডিকার্বক্সিলেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন করলে আমরা বেনজিন পাবো না, মিথেন পাবো। ঠিক আছে, এটাও ডিকার্বক্সিলেশন, নিচেরটাও ডিকার্বক্সিলেশন। যখন বেনজোইক অ্যাসিডেরটা করছি তখন আমরা পাচ্ছি বেনজিন, অ্যাসিটিক অ্যাসিডের করলে আমরা পাচ্ছি মিথেন। টলুইনের অক্সিডেশন, টলুইনের অক্সিডেশনে আমরা বেনজোইক অ্যাসিড পাবো। ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম টলুইনকে অক্সিডেশন করে আমরা বেনজোইক অ্যাসিড পাবো। আর লাস্ট বেনজালডিহাইডের রিডাকশন অর্থাৎ বিজারণ।
তাহলে টলুইনকে জারণ করে যদি বেঞ্জালডিহাইড পাই, তাহলে বেঞ্জালডিহাইডকে বিজারণ করলে আমরা পুনরায় টলুইনই ব্যাক পাবো, তাই না? এটার একটা নাম আছে, দেখেন এই যে এখানে করা আছে, এটাকে আমরা বলি ক্লিমেনসন বিজারণ। তাহলে আমাদের মোটামুটি এক নাম্বারটাই আমরা উত্তর পেয়ে গেছিলাম, বাট জাস্ট বাকি রিয়াকশনগুলো আপনাদের একটু দেখালাম। এই ফাঁকে আমাদের চার্টটাও একবার একটু ঘোরা হয়ে গেল। তাহলে আমাদের একটা ফেজ শেষ হলো এই ক্লাসের। আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের অর্গানিকের যে মূল বা মেজর, সেটা হচ্ছে বেসিক যে রিয়াকশনগুলো, এই বেসিক রিয়াকশনগুলো আমরা কমপ্লিট করছি। এখন আমরা একটু হাত দিব, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। এই পার্টটা বেসিক্যালি মুখস্থ পার্ট, এখানে বোঝার সুযোগ কম। এখানে মূলত আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের এই কিছু ক্যাটালিস্ট, প্রসেসের নাম, ক্ষেত্র বিশেষে কিছু টার্মিনোলজি আপনাদের মনে রাখতে হবে। তো প্রথমে আসেন অ্যালকেনের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত জ্বালানি টাইপের যা কিছু ব্যবহার করতেছি সেটা হচ্ছে অ্যালকেন। খেয়াল করেন, আমরা যে এলপি গ্যাসটা ব্যবহার করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেটা মূলত মিথেন থেকে বিউটেন পর্যন্ত, ঠিক আছে? পাশে ডিটেলস বলা আছে। এরপরে আমরা যে পেট্রোল ব্যবহার করতেছি, পেট্রোল হচ্ছে কার্বন পেট্রোল, মানে এখানে কার্বন থাকবে 5 থেকে 12টা। আমরা যে কেরোসিন ব্যবহার করি, এখানে কার্বন থাকে ন্যাচারালি 12 থেকে 15টা। আর আমরা যে ডিজেল ব্যবহার করি, এখানে কার্বন থাকে 13 থেকে 18টা। এই কার্বনের নাম্বারটা আপনারা চাইলে একটু মনে রাখতে পারেন, যদিও এখান থেকে কোশ্চেন খুব একটা দেওয়া হয় না, বাট দিলেও দিতে পারে। আর মাথায় রাখবেন, যখন কার্বন 18-র উপরে চলে যাচ্ছে, তখন আমরা সেটা বেসিক্যালি মোমবাতি হিসাবে চিনি, ওয়াক্স। হ্যাঁ, আর অনেক বেশি 30-এর উপরে গেলে তখন সেটা আমরা বিটুমিন বলি। বিটুমিন মিনস রাস্তাঘাটে আপনাদের এই বিভিন্ন করতে আমরা এই জিনিসটা ব্যবহার করি, ঠিক আছে? ঢালাই রাস্তাতে বিটুমিনের ব্যবহার, এটা খুব মানে কম বেশি আমরা ব্যবহার করতে দেখছি, শুনছিও। এবার চলে আসি, আমাদের কিছু রিয়াকশন পড়তে হবে, ঠিক আছে? মানে এইগুলো মূলত বেসিক্যালি এই রিয়াকশনগুলো হচ্ছে ক্যাটালিস্ট বেসড রিয়াকশন। আপনাদের প্রথমে আমি একটা চার্ট করে দিছি, এই চার্টে মেইনলি আপনারা রিয়াকশনের নাম, অর্থাৎ কোন রিয়াকশন থেকে কি তৈরি করা হয় এবং এখানে কি ধরনের ক্যাটালিস্ট লাগে, এই সামারিটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আসেন আমরা এই চার্টে যে রিয়াকশনগুলো ছিল এগুলো 1 বাই 1 আমরা একটু ডিটেলস শিখি। প্রথমে আসেন ফিশার ট্রফস। এটা খুব বিখ্যাত একটা রিয়াকশন। এই রিয়াকশনটার বিশেষত্ব হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন জার্মানিতে তেলের ব্যাপক চাহিদা, ঠিক আছে, কিন্তু তেল নাই, তখন দুইজন জার্মান বিজ্ঞানী তারা কি করলেন, তারা এই কৃত্রিম উপায়ে, অর্থাৎ আপনার তেল মিন্স কি, অ্যালকেন, তাহলে বেসিক্যালি তারা একটা অ্যালকেন তৈরি করার জন্য একটা রিয়াকশন ব্যবহার করলেন, যে রিয়াকশনটা মোটামুটি কম খরচে করা যাবে তখনকার প্রেক্ষাপটে। এখানে মূলত আপনার যেটা মনে রাখতে হবে, এখানে প্রভাবক হিসেবে ইউজ করা হয় আয়রন কোবাল্ট মিক্সচার, দুইটাই ইউজ করা হয়, যে কোনো একটা ইউজ করলে হবে। টেম্পারেচার থাকে 150 to 300, প্রেশার থাকে হাই। এইটা দিয়ে বিক্রিয়া করালে এখানে আপনি একটা হায়ার অ্যালকেন পাবেন। এখানে এন এর ভ্যালু ন্যাচারালি 12 থেকে বড় হবে, ঠিক আছে? এখানে এনটা 12 থেকে বড় যে কেন। তো এই বিক্রিয়াটাকে আমরা ফিশার ট্রফস রিয়াকশন বলি। এই বিক্রিয়াটার বিশেষত্ব হচ্ছে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর জার্মানিতে কৃত্রিম উপায়ে জ্বালানি তৈরি করার জন্য বিক্রিয়াটা জনপ্রিয় হয়েছিল, কিন্তু পরে যখন মোটামুটি আপনার অ্যাভেলেবল হয়ে গেল, মানে তেল বানানো থেকে তেল উত্তোলন করা সহজ, তখন এই বিক্রিয়াটার চাহিদাও কমে আসছে, ঠিক আছে? ওকে, এবার চলে আসেন ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। এটা মূলত অ্যালকেন তৈরির বিক্রিয়া। এটা বেসিক্যালি আমরা ইথিন বা ইথাইন, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড আর কার্বন কার্বন ডাবল বন্ড থেকে অ্যালকেন বানানোর জন্য আমরা এই বিক্রিয়াটার হেল্প নিই। এইখানে আপনার বেসিক্যালি আমাকে যোগ করতে হচ্ছে হাইড্রোজেন, এখানে প্রভাবক হিসেবে ইউজ করা হয় নিকেল বা প্লাটিনাম, আর এখানে টেম্পারেচার হয় নর্মালি 200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? অর্থাৎ অ্যালকাইন বা অ্যালকেনের সাথে হাইড্রোজেন অ্যাড করে অ্যালকেন বানানোর জন্য এই রিয়াকশনটা, এটাকে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন বলে। এখানে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, আপনি খেয়াল করেন, ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে ইথেন হবে, ইথিনের সাথে হাইড্রোজেন যোগ করলে ইথিন হবে। কিন্তু আপনি মনে করেন ইথাইন থেকে ইথিন বানাইতে চাচ্ছেন, এটাও পসিবল। এক্ষেত্রে আপনাকে একটা প্রভাবক বিষ ইউজ করতে হবে। এটা হচ্ছে নর্মালি আমরা ইউজ করি বেরিয়াম সালফেট। হ্যাঁ, এটা এখানে প্রভাবক বিষের কাজ করে। এইটা যদি আপনি ইউজ করেন তাহলে ইথাইনটা ইথিন হয়ে থেমে যাবে, এরপরে আর ইথেনটা হবে না। ওকে,
তাহলে নর্মালি ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে ইথেন পাবেন, কিন্তু যদি আপনি প্রভাবক বিষ, দ্যাট মিনস প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেট একসাথে ইউজ করেন, তাহলে আপনি ইথিন বানায় থামায় রাখতে পারবেন। এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট এটাকে একসাথে, এরও একটা নাম আছে, এটাকে বলা হয় রোজেনমুন ক্যাটালিস্ট। হ্যাঁ, এই দুটাকে একসাথে আমরা রোজেনমুন ক্যাটালিস্ট বলি। রোজেনমুন প্রভাবক বা ইংলিশে লিখলাম রোজেনমুন ক্যাটালিস্ট। ওকে, তাহলে এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলতেছি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। এবার চলে আসেন ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনটা মূলত হচ্ছে গ্লুকোজ থেকে ইথানল তৈরির জন্য। এটা গ্লুকোজের সংকেত আমরা সবাই জানি C6H12O6। এই গ্লুকোজকে আমরা যদি ইস্ট, আমরা তো বায়োলজিতে ইস্ট শব্দটা পড়ছি, বাংলা আমরা এটাকে বলি ছত্রাক। তো গ্লুকোজকে কিছু বিশেষ ছত্রাক বা বিশেষ ইস্ট, এটাকে আরেকটা নাম আছে মাইক্রো অর্গানিজমও বলে, এটার উপস্থিতিতে যদি রেখে দেওয়া হয় কিছুদিন, তাহলে এই গ্লুকোজ একটা পজিশনে যে ইথানলে কনভার্ট হবে। ওকে, যদি সমতা করতে চান এখানে একটা 2 দেন, এখানে একটা 2 দেন। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনকে বাংলায় আমরা নর্মালি বলি গাজন প্রক্রিয়া। ওকে, এখানে একটা জিনিস মেক শিওর করতে হয়, অ্যাবসেন্স অফ এয়ার, বাতাসের অনুপস্থিতি থাকতে হবে, আদারওয়াইজ এটা জারিত হয়ে যাবে। এই বিক্রিয়াটা করা হবে বাতাসের অনুপস্থিতিতে। ঠিক আছে, বাতাস থাকলে দুইটা জিনিস হবে, ইস্টও জারিত হবে, ইথানলও জারিত হবে। এই দুইটা ঘটনাই ঘটে। মল্ট ভিনেগার প্রিপারেশন। ভিনেগারটা কি? ভিনেগারটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 6 to 10% জলীয় দ্রবণ। ঠিক আছে, C3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। মল্ট ভিনেগার হচ্ছে অ্যাকচুয়ালি মল্ট জিনিসটা মল্ট থেকে ভিনেগার বানায়, এই জন্য এটার নাম হচ্ছে মল্ট ভিনেগার। মল্ট হচ্ছে বার্লির নাম শুনছি না আমরা, বার্লির দানা, বার্লিকে ওই অঙ্কুরিত হতে দেওয়া হয়, অঙ্কুরিত হলে ওইটাকে আপনার শুকানো হয়, শুকায় একটা মানে পিষে এক ধরনের গুঁড়া বানানো হয়, গুঁড়াটা মূলত হচ্ছে মল্ট। এই মল্টটা থেকে আমরা এই যে ভিনেগারটা বানাই, এটা হচ্ছে মল্ট ভিনেগার। তো বেসিক্যালি এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মূলত এখানে সুক্রোজ থাকে, বা খালি বাংলা এটাকে আপনারা চিনি বলতে পারেন। এই সুক্রোজ এটা প্রথমে ইনভার্টেজ নামক একটা এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে গ্লুকোজে পরিণত হয়, সুক্রোজে পরিণত হয়। আপনাদের জ্ঞাতার্থে জানায় রাখি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এদের ফর্মুলা সেম, এটাও গ্লুকোজ, এটাকে আপনি ধরেন বললেন ফ্রুক্টোজ। এখন কোনটা গ্লুকোজ কোনটা ফ্রুক্টোজ আমি বুঝবো কেমনে? এটা আপনাদের নেক্সট ক্লাস, সরি এটা সম্ভবত আপনাদের লেকচার 9-এ আছে, বায়ো, যারা হচ্ছে বায়ো মলিকুল ওদের কেমিস্ট্রি। তো আমরা জাস্ট বলতে পারি এরা একটা আরেকটার আইসোমার, আণবিক সংকেত থাকে, গাঠনিক সংকেত ভিন্ন নর্মালি যেটা। তো যেটা মনে রাখবেন, এদেরকে একসাথে কিন্তু একটা নাম আছে, ইনভার্ট চিনি। মনে রাখা খুব সহজ, ইনভার্টেজ থেকে ইনভার্ট চিনি পাচ্ছি। এই এনজাইমের নামগুলো কিন্তু আপনাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার চলে আসি, এবার আসেন গ্লুকোজ পাই না। এই গ্লুকোজকে এরপর জাইমেজ নামক এক ধরনের এনজাইমের উপস্থিতিতে জারিত করে ইথানল বানানো হয়, ইথানল আর কার্বন ডাইঅক্সাইড। দেন এই ইথানলকে আমরা মাইক্রোডার্মা অ্যাসিটি নামক একটা ব্যাকটেরিয়ার উপস্থিতিতে জারণ করি, জারণ করলে তখন সেটা ভিনেগারে পরিণত হয়, মানে অ্যাসিটিক অ্যাসিড হয়, ওইটাকে আমরা বলতেছি ভিনেগার। তাহলে এই মূলত হচ্ছে আপনার মল্ট ভিনেগারের প্রিপারেশন। এখানে আপনার মনে রাখার জায়গা হচ্ছে বিক্রিয়ার থেকে বেশি জরুরি এনজাইমগুলোর নাম আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা এনজাইমের নাম কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার আসেন ক্র্যাকিং। ক্র্যাকিংটা খুব সহজ বাংলায় যদি আমরা বলি, মনে করেন ডেকেন, C10H22, এটাকে আমরা ডেকেন বলি। এটা একটা বিশাল বড় যৌগ, এত বড় যৌগ আমাদের কাজে লাগতেছে না। কাজে লাগতেছে না বলতে এটা মিন করতে চাচ্ছি, ধরেন এটার জ্বালানি তেল হিসেবে উপযোগিতা কম, এটাকে খুব হাই টেম্পারেচার, সে 500 থেকে 700 ডিগ্রি সেলসিয়াসে জিওলাইট নামক এক ধরনের মিক্সচার আছে। জিওলাইট মূলত একটা ক্যাটালিস্ট, কিন্তু এটা বেসিক্যালি মিক্সচার। এটার ভিতরে অ্যালুমিনিয়ামের অক্সাইড থাকে আর সিলিকন থাকে। হ্যাঁ, জিওলাইট মিনস এটার ভিতরে আপনি পাবেন অ্যালুমিনিয়ামের অক্সাইড, বিভিন্ন একাধিক অক্সাইডও থাকতে পারে, আর সিলিকন, এই দুইটা জিনিস থাকে। তো এই ক্র্যাকিং মানে একটা বড় অ্যালকেনকে আমি ভেঙে ভেঙে ছোট ছোট অ্যালকেন বানাবো। এটাকে যদি আমি ভাঙি,
ধরেন আমি ভেঙে এখান থেকে পাইলাম একটা অকটেন আর একটা ইথিন। অকটেন আমার জ্বালানি তেল হিসেবে কাজে লাগে। আপনারা তেলের ইসে ডেফিনেটলি যে আমাদের পেট্রোল পাম্পগুলো থাকে ওখানে অকটেন নিশ্চয়ই নাম শুনছেন, দেখছেন। ইথিনও আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে। তাহলে ডেকেনের আমার কার্যকারিতা কম ছিল, এটাকে ভেঙে আমি অকটেন এবং ইথিনে পরিণত করলাম, এরা আমাদের বিভিন্ন কাজে হেল্প করবে। এইভাবে আমরা যখন বড় কোনো হাইড্রোকার্বনকে ভেঙে এরকম ছোট ছোট হাইড্রোকার্বন বানাই তখন এইটাকে আমরা বলি ক্র্যাকিং রিয়াকশন। ক্র্যাকিং দুইভাবে করা হয়, একটা হচ্ছে খুব হাই টেম্পারেচারে, সেটাকে আমরা বলি থার্মাল ক্র্যাকিং। থার্মাল ক্র্যাকিং আপনাদের অনেক হাই টেম্পারেচার লাগে, ওইটা অনেক বেশি ব্যয়বহুল। কম্পারেটিভলি জিওলাইট ইউজ করে এটাকে বলা হয় ক্যাটালিস্ট ক্র্যাকিং, অর্থাৎ জিওলাইট ব্যবহার করে তখন আমাদের টেম্পারেচারটা কম লাগে, তাও দেখেন একেবারে কম কিন্তু না, 500 থেকে 700, এটাও অনেক হাই টেম্পারেচার। চলে আসি অ্যারোমেটিকে। অ্যারোমেটিকের জন্য এই মানে এই যে চারটা করে দিচ্ছে, এই চারটা খুব ভাইটাল। কারণ এক আলকাত্রা থেকে আমরা যত অ্যারোমেটিক যৌগের নাম শুনছি দেখেন অলমোস্ট সবগুলো অ্যারোমেটিক যৌগই কাইন্ড অফ আলকাত্রাকে আমরা যদি ডিস্টিলেশন করি, বাংলায় বলি পাতন, তাহলে আলকাত্রার পাতনেই আমরা প্রায় সব অ্যারোমেটিক যৌগ পেতে পারি। এখানে আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এখানে কিছু ভাগ আছে। হালকা যেটা, লাইট অয়েল যেটা, এইটাই মূলত থাকবে আপনার অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিন, টলুইন, জাইলিন। এরা মূলত হচ্ছে বেসিক্যালি এখানে কার্বন পাবেন আর হাইড্রোজেন পাবেন, অন্য কিছু কম পাবেন। যেমন ফেনল, পিরিডিন, এরা খুব সামান্য থাকে। বেসিক্যালি লাইট অয়েলে থাকে হচ্ছে হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেন মিডিল অয়েলে মূলত থাকে ফেনল, সামান্য পরিমাণে ক্রিসল থাকে, ওটা মনে রাখা জরুরি না। মিডিল অয়েলে মূলত থাকে ফেনল। আর একেবারে যে নিচের অংশটা, লাইট অয়েলটা থাকে উপরে, যেহেতু হালকা ওইটা উপরে থাকে, মিডিল অয়েলটা থাকে মাঝখানে, আর যেটা ভারী অংশটা থাকে নিচে। এই ভারী অংশে মূলত থাকে হচ্ছে আপনার ন্যাপথালিন, ঠিক আছে। আর অ্যানথ্রাসিন বলে একটা তেল থাকে, এটা একেবারে সবার নিচে থাকে, মানে ভারী তেলের নিচেও আরো বেশি ভারী একটা পার্ট থাকে, এটাকে আমরা অ্যানথ্রাসিন তেল বলি। নামের মধ্যেই আপনি বুঝে যাচ্ছেন অ্যানথ্রাসিন তেল মানে এখানে অ্যানথ্রাসিন পাওয়ার চান্স বেশি। তো এই চারটা আপনাদের এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগতে পারে। এইটাই মূলত হচ্ছে আমাদের যত অ্যারোমেটিক কম্পাউন্ড আছে তাদেরকে ইন্ডাস্ট্রিয়ালি এক আলকাত্রার আংশিক পাতন থেকেই তৈরি করা সম্ভব। এছাড়াও আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড বের করার আরো কিছু ওয়ে আছে। যেমন প্রথমে আসেন ক্যাটালিটিক রিফর্মিং, এটাকে আমরা রিফর্মিং রিয়াকশন নামেও চিনি। এই রিয়াকশনটার বিশেষত্ব হচ্ছে, মনে করেন আমার এন হেক্সেন মানে C6H6, এই এটা হচ্ছে C6H14 হবে, একটু ভুল লিখছি, হেক্সেন তো C6H14। এই C6H14 কে আমরা ধরেন একটু যদি স্টাইল করে লিখি তাহলে দেখেন এই যে হেক্সেন মূলত একটা অ্যালিফেটিক কম্পাউন্ড, এর দুই মাথা আলাদা থাকে। যখন আমি এখান থেকে একটা অ্যারোমেটিক বানাইতে যাব তখন আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই দুই মাথাকে জোড়া লাগানো। তো দুই মাথাকে জোড়া লাগাতে গেলে আপনার একটা প্লাটিনাম এবং তার সাথে প্রোমোটার হিসাবে V2O5, মানে আপনার একটা ধাতু লাগবে, ধাতুটা সাধারণত একটা নিষ্ক্রিয় ধাতু, সেটা প্লাটিনাম, এবং আপনার একটা তীব্র জারক টাইপের V2O5 টাইপের একটা তীব্র অক্সিডাইজিং এজেন্ট লাগবে। এই প্লাটিনাম আর V2O5 এটাকে যদি আপনি অ্যারাউন্ড 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং খুব হাই প্রেসারে রাখেন, তাহলে এখান থেকে আপনি হাইড্রোজেনগুলোকে আলাদা করে ফেলতে পারবেন, আর এই কার্বনগুলো জোড়া লেগে, অর্থাৎ তখন এই কর্নার আপনি জোড়া লাগাতে পারবেন। জোড়া লাগালে তখন আপনি পেয়ে যাবেন বেনজিন। অর্থাৎ অ্যালিফেটিক কোনো কম্পাউন্ড থেকে আমি যদি সরাসরি অ্যারোমেটিক কোনো কম্পাউন্ড বানাতে চাই তাহলে এই রিয়াকশনটাকে আমরা বলি ক্যাটালিটিক রিফর্মিং। যেহেতু ক্যাটালিস্টের কারণে এটা হচ্ছে, এই কারণে এটার নাম মানে ক্যাটালিটিক। আর রিফর্মিং বলা হচ্ছে কারণ অ্যালিফেটিককে অ্যারোমেটিক করা হচ্ছে, মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাওয়া হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রিফর্মিং রিয়াকশন। আরেকটা আছে, এটা খুব মজার একটা বিক্রিয়া। আপনি 3 অণু ইথাইন, খেয়াল করেন, ইথাইন মিনস C2H2, বেনজিন মিনস C6H6, অর্থাৎ 3টা ইথাইন থেকে আপনি একটা বেনজিন পাইতে পারেন। সেক্ষেত্রে আপনার কন্ডিশন হচ্ছে ইথাইনকে আপনার লোহার নলের ভিতর দিয়ে অ্যারাউন্ড 400 বা 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে লোহার নলের ভিতর দিয়ে যদি আপনি ইথাইনকে চালনা করেন তাহলে 3টা ইথাইন জোড়া লেগে একটা বেনজিন তৈরি হবে।
যখন দুইয়ের বেশি অণু পরস্পরের সাথে যুক্ত হয় তখন আমরা সেই রিঅ্যাকশনটাকে বলি পলিমারাইজেশন। আর এখানে অ্যালকাইন পলিমারাইজেশন হয়ে এটা অ্যারোমেটিক হচ্ছে, এই কারণে এটাকে অ্যালকাইন পলিমারাইজেশন বলতেছি। চলে আসি আরেকটা, এটার নাম হচ্ছে ডাউ প্রসেস। ডাউ প্রসেসে আমরা যেটা করি সেটা হচ্ছে বেনজিন থেকে ফেনলকে বানাই। সে আমরা লো টেম্পারেচার অ্যারাউন্ড 20 to 30 ডিগ্রি সেলসিয়াসে আমরা যদি বেনজিনে হ্যালোজেনেশন করি তাহলে ক্লোরোবেনজিন পাই। এই ক্লোরোবেনজিনকে আমি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাবো। বিক্রিয়া করালে এই যে কম্পাউন্ডটা পাচ্ছে এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট। ঠিক আছে, এই সোডিয়াম ফিনেটকে আমি যদি অ্যারাউন্ড 182 ডিগ্রি সেলসিয়াস মোস্ট প্রবাবলি একটা হাই টেম্পারেচারে আবার যদি কোনো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করাই তাহলে আমরা এখানে পাই হচ্ছে ফেনল। এই যে বেনজিন থেকে আমি 3 স্টেপে ফেনল বানালাম, এই প্রসেসটার নাম হচ্ছে ডাউ প্রসেস। এরকম আরো বেশ কিছু প্রসেস আছে, আমার চার্টের ভিতরেও বেশ কিছু প্রসেসের নাম পাবেন। তবে এই কয়টা প্রসেস বললাম এরা মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, মানে ইন্ডাস্ট্রিয়ালে কম্পাউন্ডগুলো তৈরি করতে এই প্রসেসগুলো হেল্প নেওয়া হয়। এবার আসেন ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের কিছু প্রসেস আছে, যেমন অ্যামোনিয়া তৈরির জন্য আমাদের একটা প্রসেস, সেটার নাম হচ্ছে হেবার-বস প্রসেস। এইটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এটা আমি ডিটেলসে গেলাম না। একই রকম ভাবে সালফিউরিক অ্যাসিড তৈরির একটা প্রসেস হচ্ছে কন্ট্যাক্ট, এটাকে বাংলায় আমরা বলি স্পর্শ পদ্ধতি। হ্যাঁ, দেন নাইট্রিক অ্যাসিডের জন্য দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে অসওয়াল্ড প্রসেস, একটা হচ্ছে বার্কল্যান্ড আইস প্রসেস। দুইটার মধ্যে পার্থক্য হলো বার্কল্যান্ড আইসে মূলত একটা ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করা হয়, ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। আর অসওয়াল্ডে তার পরিবর্তে প্রভাবক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্লাটিনিয়াম আর রোহিডিয়াম, এই দুইটা ধাতুর একটা মিক্সচার ব্যবহার করা হয়। মেইনলি ডিফারেন্সটা এই জায়গায়, দুইটাতে আমাদের হাই টেম্পারেচার লাগবে নাইট্রিক অ্যাসিড বানাতে। এখন একটা কোশ্চেন যদি এখান থেকে আমরা করি তাহলে অ্যাসিটিলিন থেকে কিভাবে বেনজিন পাওয়া যাইতে পারে। তাহলে দেখেন, প্রথমে ওজোনালাইসিস, অ্যাসিটিলিন থেকে আমরা দেখছি বেনজিন বানানোর জন্য আপনার মেইনলি করতে হবে পলিমারকরণ। তো এখানে আমি সরাসরি পলিমার শব্দটা ইউজ করা হয় না, দেখেন এখানে বলা হচ্ছে ট্রাইমারাইজেশন। ট্রাইমার মিন্স 3টা অণু মিলে যদি একটা অণুতে পরিণত হয় তখন সেটাকে আমরা ট্রাইমার বলি। আমরা নিশ্চয়ই একটু আগে মনে আছে আপনাদের যে দেখছিলাম 3টা অ্যাসিটিলিন অণু মিলে বেনজিন হয়েছিল, তাই এখানে আমরা অ্যান্সারটা এইভাবে দিতে পারি। তবে মূলত আপনার এখানে বেশিরভাগ কোশ্চেন আসবে ক্যাটালিস্ট বেস, যে কোন রিঅ্যাকশনে কি ক্যাটালিস্ট ইউজ করা হয় বা কোন রিঅ্যাকশন মানে কোনটা প্রস্তুতির মানে রিঅ্যাকশনের নাম বেসে ফেনল বেনজিন থেকে ফেনল বানাইতে চাই তাহলে কোন প্রসেসটা এখানে অ্যাপ্লিকেবল হবে, অপশনে ডাউ থাকবে অবশ্যই। এই ধরনের কোশ্চেন আসবে। চলে আসি আমরা আমাদের আজকে ক্লাসের লাস্ট পার্টে চলে আসছি। এই পার্টটা মূলত আপনাদের একটু নিজেদের ঘাটাঘাটি করে পড়তে হবে, কারণ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হাজার হাজার আছে এবং এই ইস্যুটা এখন খুব একটা বার্নিং ইস্যু। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের এই মুহূর্তে আমাদের মানে পরিবেশ বিপর্যয় এই শব্দটা আমাদের জন্য খুব কমন, এই জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা আমাদের সম্ভব হলে যতটা ডিটেলস পড়া যায়, কারণ এখানে তো আপনাদের আসলে স্পেসিফিক বলার সুযোগটা কম যে এই জায়গাগুলো আপনাদের আসবে। তো আমি আপনাদের মূলত যে জায়গাগুলো করছি সেটা হলো আমি আপনাদের যে জায়গাগুলো থেকে মেইনলি কোশ্চেনগুলো আসবে আমি আপনাদের সেই হিন্টগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এইটাকে আরেকটু যতটা সম্ভব নেটে সার্চ দিয়ে পড়তে পারেন, রেফারেন্স টেক্সট বই থেকেও পড়তে পারেন, যেভাবেই হোক আপনারা এটাকে সম্ভব হলে আরেকটু ডিটেলস কভার করার চেষ্টা করবেন। তো মূলত আমাদের 3টা জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। নাম্বার 1 হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। আমাদের বিভিন্ন ক্যাটাগরি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আছে, যেমন হ্যাজার্ড কিনা মানে বিষাক্ত কি বিষাক্ত না এটা কিনা, কোথা থেকে আসতেছে, কেমিক্যাল ফ্যাক্টরি থেকে আসতেছে নাকি টেক্সটাইল ফ্যাক্টরি থেকে আসতেছে নাকি ফুড ফ্যাক্টরি থেকে আসতেছে, এক এক ফ্যাক্টরির জন্য এক এক রকম ওয়েস্ট পাবো আমরা। তারপরে এক ধরনের আছে সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, মানে এটা আপনার সরাসরি মিশে যাবে। আর এক ধরনের আছে নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবলটা বেটার, বায়োডিগ্রেডেবল হলে এটা নিজে নিজেই মাটিতে মিশে যায়, এটা কম ক্ষতিকর। নন বায়োডিগ্রেডেবল হলে এটা দীর্ঘদিন যাবৎ আপনার প্রকৃতিতে থেকে যাবে, এটা বেশি বিপজ্জনক। তো বায়োডিগ্রেডেবলের মধ্যে যেমন ধরেন আছেন ফেনল আছে, বিভিন্ন স্লাজ আছে, ঠিক আছে। এছাড়া ফুড ইন্ডাস্ট্রি থেকে খাবার দাবার টাইপের যে ওয়েস্টগুলো বেরোয় এগুলো একসময় প্রকৃতিতে মিশে যায়, বরঞ্চ ক্ষেত্র বিশেষে এগুলো মিশে অনেক সময় সারও তৈরি করে বা উপকারী কিছুও তৈরি করতে পারে, এগুলো মূলত বায়োডিগ্রেডেবল। কিন্তু প্লাস্টিক, কীটনাশক এইগুলো সহজে, হেভি মেটাল এইগুলো সহজে কিন্তু মিশবে না,
এগুলো মূলত নন বায়োডিগ্রেডেবল। এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে আমাদের বিভিন্ন রোগ আছে, এই ওয়েস্টগুলো থেকে আমাদের বিভিন্ন রোগ হয়। যেমন মিনামাটা বলে একটা রোগ আছে, এটা মূলত এর জন্য দায়ী মার্কারি। ক্যান্সার হতে পারে, ক্যান্সার আর্সেনিকের কারণেও এক ধরনের ক্যান্সার হতে পারে, আবার আর্সেনিক নিজেও একটা রোগের কারণ, মানে আর্সেনিকের মাত্রা বেড়ে যায়, এটা নিজেই একটা রোগ, এটাকে আর্সেনিকোসিস বলে সম্ভবত, আমি নামটা ভুলে গেছি। এছাড়া বায়ন ম্যাগনিফিকেশন আছে, বায়ো অ্যাকুমুলেশন আছে, এছাড়া পানিবাহিত, মাটিবাহিত, বাতাসবাহিত, এরকম বিভিন্ন রোগের নাম আছে। আমি এই পার্টটা দিচ্ছি মূলত আপনাদের এই ওয়েস্টগুলোর কারণে কি কি সম্ভাব্য রোগ হতে পারে, আপনারা রোগের একটা তালিকা করবেন নিজেরা, ঠিক আছে, যে সম্ভাব্য একটা রোগের তালিকা, যে কোন ওয়েস্টের কারণে কি ধরনের রোগ হতে পারে। থার্ড যেটা, সেটা হচ্ছে আমরা এই ওয়েস্টগুলো থেকে কিভাবে মুক্তি পাইতে পারি। তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রিসাইক্লিং অ্যান্ড রিইউজ, ঠিক আছে। এখানে আমাদের একটা কনসেপ্ট আছে, 3টা আর বলি, ঠিক আছে, যে একটা আরে বোঝায় রিসাইক্লিং, একটা আরে রিউজ, আর একটা আর খুব সম্ভবত ওটা ভুলে গেছি, আমার নিজের এই মুহূর্তে মনে পড়তেছে না। তো মেইনলি হচ্ছে রিসাইক্লিং আর রিউজ, এইটাই হচ্ছে আপনার যে কোনো ওয়েস্টকে আমি যতবার রিউজ করতে পারবো ততবার সে প্রকৃতিতে কম মিশবে, তত আমার এটার জন্য ভালো হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইটিপি। ইটিপিটা আমাদের একটা বার্নিং ইস্যু, যে যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বিশেষ করে চামড়া শিল্প, যেটা চামড়া শিল্পের জন্য ইটিপি একটা বার্নিং ইস্যু, অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য ইটিপিটা একটা খুব ভাইটাল। ইটিপি মিনস হচ্ছে আপনি একটা প্লান্টের মাধ্যমে এই টোটাল ওয়েস্টগুলোকে এমনভাবে ডিসপোজ করবেন যেন এটা কোনো ক্ষতির কারণ না হয়। সমস্যা যেটা, ইটিপিটা ব্যয়বহুল, এই কারণে অধিকাংশ প্লান্টই ইটিপি ঝামেলায় যেতে চায় না, বিশেষ করে আমাদের মতো একটা দেশে। তো দেখেন, আমরা এখানে একটু ইটিপির একটা দিছি, সেটা হচ্ছে আমরা ইটিপিটা কি করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট, এই ওয়েস্টটাকে আমরা একটা এফ্লুয়েন্ট ওয়েতে আমরা ডিসপোজ করব অথবা পুনরায় ব্যবহার করব, এটাই হচ্ছে ইটিপির মূল ইস্যু, ঠিক আছে। তাহলে ইটিপিতে আমাদের 3টা কাজ হয়। প্রথম কাজটা হচ্ছে যে পলিউট্যান্টগুলো আছে, এই পলিউট্যান্টগুলোকে আমরা রিমুভ করি। রিমুভ করার পর এটাকে একটা ফিজিক্যাল স্ক্রিনিং এর মাধ্যমে এটাকে আমরা একটা বায়োডিগ্রেডেবল ইসে রূপান্তর করি, আর একেবারে লাস্টে যে আমরা এটাকে ডিসপোজ করি, ঠিক আছে। এই হচ্ছে ইটিপির 3টা ধাপ। তাহলে আমরা এবার আসি, মূলত এখান থেকে আমাদের কোশ্চেন আসার চান্স কি। প্রথমে আসেন বায়োডিগ্রেডেবল, যেটা আমি বলছিলাম, এটা খুব ভাইটাল একটা ইস্যু। ওইখানে অপশনগুলো দেওয়া আছে, দেখেন বায়োডিগ্রেডেবলের মধ্যে আমার ফেনল কম্পাউন্ড, এটা কিন্তু বায়োডিগ্রেডেবল ছিল। এছাড়া ছিল ফুড ওয়েস্ট বায়োডিগ্রেডেবল, স্লাসগুলো বায়োডিগ্রেডেবল, আর ফেনল ছাড়া বাকি যে অপশনগুলো দেখতেছেন এগুলো নন বায়োডিগ্রেডেবল। এখন আসেন আপনাদের, আমি এই চ্যাপ্টার থেকে যখন এমসিকিউ আসে, আমরা অনেক সময় মানে যতই পড়ি না কেন, এখানে আসলে মুখস্থ টাইপের চ্যাপ্টার তো সব সময় আসলে ওইভাবে পড়ে কাভার করাটা টাফ। তার থেকে আমি এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার সময় আমি আপনাদের বলি, আপনারা একটু কমন সেন্স বা বুদ্ধি খাটাই করেন। যেমন আমাকে যদি কোশ্চেন করে ফ্লাই অ্যাশ মানে মেইনলি বুঝাইতে চাচ্ছি উড়ন্ত ছাই, মানে ছাই টাইপের, ঠিক আছে। এইটা কোন ধরনের শিল্প থেকে, কোন ইন্ডাস্ট্রি থেকে আসতে পারে। দেখেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে আসলে যে ধরনের ওয়েস্টগুলো আসবে সেগুলো হচ্ছে রং টাইপের, কাপড়ের রং বা ময়লা কাপড়, বা কাপড় ধরেন যেটা হচ্ছে পোস্তে পোস্তে একটা পর্যায়ে চলে যায়, মানে ওই টাইপের রং কাপড় টাইপের ওয়েস্ট আসবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। এখানে ছাই আসার চান্স খুব কম, কাপড় আমরা পোড়াই না সচরাচর। সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে যে ধরনের ওয়েস্টগুলো আসে সেগুলো মেনলি ধুলা টাইপের, মানে সিমেন্টের মানে কি বালি রিলেটেড ধুলা, এই টাইপের যে ওয়েস্টগুলো, ধুলা টাইপের গুলো সিমেন্ট থেকে আসবে। থার্মাল পাওয়ার, এইখানে দেখেন এইটার থেকে আমরা ফ্লাই অ্যাশ পাইতে পারি, কারণ থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে এখানে আমরা কয়লা পোড়াই, কয়লা পোড়ালেই ছাই হবে। তাহলে এই যে আরেকটা আছে পেট্রোলিয়াম, এটার থেকে তৈলাক্ত অপদ্রব্যটা বেশি আসে, তেল টাইপের। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য কি ধরনের ওয়েস্ট আসবে, এটা মোটামুটি একটু প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে বের করাটা সহজ। আমি বলতেছি না যে এটাগুলো আপনারা পড়বেন না, অবশ্যই পড়বেন, কিন্তু সবসময় আসলে মুখস্থ বিদ্যাটা সব জায়গায় সব সময় অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগে না, যেটা অনেক সময় আমাদের কিছু কমন সেন্স দিয়ে আমরা ওইটাকে কাভার আপ করতে পারি। যেমন ধরেন আরেকটা জিনিস, আমাকে এখানে কোশ্চেন করলো ইলেকট্রোপ্লেটিং ইন্ডাস্ট্রি থেকে আমাদের কি ধরনের
পলিউট্যান্ট, মানে সব থেকে ক্ষতিকর কি পলিউট্যান্ট হবে। তো এখানে যে কয়টা দেখতেছি আমরা, ধরেন ক্রোমিয়াম, মার্কারি, আর্সেনিক, লেড, এর মধ্যে আর্সেনিকটা সচরাচর ইলেকট্রোপ্লেটিংয়ে ব্যবহার হয় না। এখন তাহলে আমাকে চিন্তা করতে হবে যে ইলেকট্রোপ্লেটিংয়ে কোন ধরনের প্রোডাক্ট আমরা সব থেকে ইউজ করি। ইলেকট্রোপ্লেটিংয়ের মেজর প্রোডাক্ট বেসিক্যালি হচ্ছে ক্রোমিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে মার্কারি, তারপর ক্যাডমিয়াম, সামান্য লেড। এই চারটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং রিলেটেড, ক্রোমিয়াম, জিঙ্ক, মার্কারি আর লেড। তার মধ্যে ক্রোমিয়ামের ইউজটা সবচেয়ে বেশি। ইউজ যখন ক্রোমিয়ামের সবচেয়ে বেশি, তাহলে পলিউট্যান্টও ক্রোমিয়াম সবচেয়ে বেশি হওয়া উচিত, আদপেও তাই। এখানে দেখা যায় যে ক্রোমিয়ামের ওয়েস্ট হওয়ার চান্সটাই সব থেকে বেশি থাকে। তো মূলত আপনাদের এই লাস্ট পার্টটা যেটা, এটা আমি কয়েনটা আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। আপনারা নিজেরা একটু এই যে 3টা পয়েন্ট বললাম, অর্থাৎ এক হচ্ছে কি টাইপের ওয়েস্ট হয়, 2 হচ্ছে এই ওয়েস্টগুলোকে আমরা কিভাবে করতে পারি, মানে কমাতে পারি, বা কিভাবে এটাকে আমরা পরিবেশ বান্ধব বানাতে পারি, 3rd হচ্ছে ওয়েস্টের কারণে আমাদের সম্ভাব্য কি রোগ হইতে পারে। এই 3টা পয়েন্টকে আপনারা মূলত হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব দিবেন। এই 3টা পয়েন্ট থেকে এমসিকিউ এই পার্টে আসার চান্স বেশি। তো আজকেও আমি যে ক্লাসটা নিয়েছি গতদিনের মতোই, আমরা জৈব যৌগটা, অর্গানিকটা মূলত আমরা ভলের বই থেকেই কভার করেছি, প্লাস আমরা এইচএসসিতে যে অর্গানিক কেমিস্ট্রি, যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমাদের যে অর্গানিক কেমিস্ট্রিটা ছিল, সেটাও মানে সেখান থেকে, প্লাস অনার্সের ভলের বই থেকে, এই 2টা বই থেকে মূলত আমরা আজকের ক্লাসটা কভার করেছি। আর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যে পার্টটা, এই পার্টটা মূলত আজকে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়েছি, এটা সরাসরি কোনো বই থেকে নেওয়া হয়নি। এই কোনো বইতে আসলে ওইভাবে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিটা বা ইন্ডাস্ট্রিয়াল পলিউশনটা কোনো বইতে অত ডিটেলসে নেই, এটা আপনারা একটু নেট সার্চ করে ভালো পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন ভালো থাকেন।